আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসিতে এ প্লাস নিয়ে দুশ্চিন্তায় ছিলা, তাদের কিন্তু দুশ্চিন্তার অবসান ঘটিয়েছে আই এডুকেশনের সায়েন্স টিম। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছিলাম এইচএসসি ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সের আজকে রসায়ন ক্লাস নিয়ে তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো, আজকে কিন্তু আমরা তড়িৎ রসায়ন যে আছে এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারের পুরো কনসেপ্ট কমপ্লিট করে ফেলবো, যেখানে এমসিকিউ এবং সিকিউ তোমাদের কিভাবে আসতে পারে এবং কোশ্চেন প্যাটার্নগুলো আমাদের কিভাবে হয়ে থাকে, বোর্ডের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন চলে আসে এবং এমসিকিউতে এখানে কিভাবে তুমি খুব সহজে ক্র্যাক করতে পারবা এবং ক খ এর সাজেশন থেকে শুরু করে এভরিথিং আজকের এই ক্লাসে পড়ানো হবে। তাই সবাই দ্রুত এই ক্লাসে যুক্ত হয়ে যাও এবং আমার সাউন্ড এবং স্ক্রিন সবকিছু পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি দ্রুত যাও। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু দ্রুত ভাইকে জানাও যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। যদি সবকিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আমি আন্তরিকভাবে একটুখানি দুঃখিত যে আসলে আমাদের ক্লাসটা শুরু করতে একটুখানি ডিলে হয়ে গেছে, সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে তোমাদের, কারণ তড়িৎ রসায়ন থেকে তোমাদের খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে না, বাট আবার আসে না বললে এটাও ভুল হবে, কারণ তড়িৎ রসায়ন এমন একটা চ্যাপ্টার যে আসলে খুব কম পড়ে কিন্তু ভাইয়া তোমরা বেশি মার্ক এখান থেকে ক্যারি করতে পারবা। এখান থেকে অন্তত পক্ষে তোমার একটা সিকিউ আসবে এবং 4 থেকে 5টা এমসিকিউ কিন্তু চলে আসে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায়। তাই এই চ্যাপ্টারটা তোমার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে একটা কি করতে পারে, ভাইটাল রোল প্লে করতে পারে। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এতটুকু এনশিওর করবো আমি যে ভাইয়া তড়িৎ রসায়ন থেকে যেভাবে ঘুরায় পেঁচায় কোশ্চেন আসুক না কেন তুমি সবগুলো আনসার করতে পারবা, কারণ প্রত্যেকটা পার্ট থেকে প্রত্যেকটা কনসেপ্ট থেকে আমি 2 থেকে 3টা করে কোশ্চেন রেখেছি, ওই কনসেপ্ট গুলোর বাইরে একটা কোশ্চেনও আসবে না, এতটুকু তোমাকে এনশিওর করবো। সবাই একটু ভাইকে দ্রুত জানাও যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব এবং তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পারছো কিনা। ওকে, একটু সবাই ভাইকে জানাও যে এভরিথিং পারফেক্ট কিনা। ওকে, আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দিব, আমরা আর কালক্ষেপণ করবো না। এবং তড়িৎ রসায়ন যে আছে, তড়িৎ রসায়নে যদি আমি প্রথমের দিকে তোমাদেরকে কিছু পার্ট বলতে চাই, সেটা হচ্ছে ভাই এমসিকিউ এর ক্ষেত্রে কিছু কিছু পার্ট তোমরা লক্ষ্য করতে পারবা, যে পার্টগুলোর মধ্যে হচ্ছে তোমাদের ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী বা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আমরা যে বলি, এই পরিবাহীর পার্টটা আছে। তারপর হচ্ছে তোমাদের ফ্যারাডে সূত্র আছে, ফ্যারাডে সূত্র থেকে ম্যাক্সিমাম টাইমে তোমাদের সিকিউতে চলে আসে এবং এমসিকিউতে চলে আসে। এইগুলাতে কিভাবে খুব সহজে, তারপর হচ্ছে নার্নস্ট সমীকরণ আছে, তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই এর মান যে আছে, এই ই এর মানগুলো কিভাবে নির্ণয় করা হয় থাকে, অ্যানোড ক্যাথোড পাত্র যে রাখা যাবে কিনা, এই সবগুলো বিষয়, এবং হচ্ছে সক্রিয়তা সিরিজের মধ্যে কিভাবে আমাদের ঘটনাগুলো ঘটে থাকে, কোনটা চার্জ মুক্ত হবে কোনটা চার্জ যুক্ত হবে, এইগুলা কিন্তু আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে ফেলবো। একটু সবাই ভাইকে জানাও যে এভরিথিং পারফেক্ট কিনা, এভরিথিং পারফেক্ট কিনা, এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও। আমরা আর কালক্ষেপণ করবো না এবং সবাই বলো ভাইয়া তোমরা সবাই কেমন আছো, তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের লাস্ট মোমেন্টের প্রিপারেশনের কি অবস্থা। জাস্ট কয়েকদিন পরেই তোমার কিন্তু এইচএসসি পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য তোমাকে ভাই টু দা পয়েন্ট অর্থাৎ জাস্ট পয়েন্ট তোমাকে খুঁজে বের করতে হবে। সবকিছু কিন্তু ভাই পরীক্ষায় আসে না, কোন বিষয়গুলো পরীক্ষায় আসে যেগুলো আমরা দেখাই দিব তোমাদেরকে, ঠিক সেগুলোই আসবে। এখন বলতে পারো ভাই কেন, কারণ আমরা বিগত বছরগুলোতেও পড়িয়েছি, আমরা জানি যে ভাইয়া কোন প্যাটার্ন অনুযায়ী আমাদের কোশ্চেন গুলো হয়, কোন প্যাটার্ন গুলো তোমাদের ফলো করা হয়। এই প্যাটার্ন অনুযায়ী তুমি পড়ো, ইনশাল্লাহ তুমি পারবা ভাই। তোমার নিজের উপর কনফিডেন্স রাখো, তুমি পারবে, তাহলে হবে। তোমাকে এ প্লাস লাগবে তার মানে লাগবেই তোমার, তুমি এতটুকু ডেডিকেশন দাও, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তুমি পারবে। এবং দেখো তোমাদের জন্য কিন্তু আমরা কি করেছিলাম, তোমাদের জন্য কিন্তু আমরা ভাইয়া যে কাজটা করেছি, এইচএসসি 25 ফাইনাল রিভিশন মিনি ম্যারাথন কোর্সের ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি তোমাদের জন্য কিন্তু আমরা ভাইয়া এই যে 25 ব্যাচের জন্য আমরা বিজ্ঞান বিভাগের যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 10টা করে ক্লাস রেখেছিলাম। ইতিমধ্যে কিন্তু তোমাদের ফিজিক্স পার্ট কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের মুন্না ভাইয়া কিন্তু ফিজিক্স পার্ট তোমাদেরকে সুন্দর মতো শেষ করে দিয়েছে। এবং যারা এই কোর্সে আমাদের শুধুমাত্র নামে মাত্র একটা মূল্যে 40 টাকা দিয়ে এন্ট্রি করেছো ভাইয়া, তারা কিন্তু কি করতে পারতেছো, ক খ এবং সিকিউ এর আমাদের সাজেশন কিন্তু আমাদের পেইড গ্রুপের মধ্যে কি করা হয়, দেয়া হয়। বাট
সো তোমরা কি করবা, যারা এখন পর্যন্ত আমাদের এই কোর্সে এনরোল করো নাই, এখনো খুব দ্রুতই তোমরা এনরোল করতে পারবা। তাহলে আমরা কি করতে পারবো, আমরা যে তোমাদেরকে যে সাজেশনটা প্রোভাইড করেছি সিকিউ এর জন্য, ওইখান থেকে আসবে ভাই আমাদের বিগত 10 বছরের 15 বছরের বলো ভাই অ্যানালাইসিস করার ওইটা হচ্ছে আউটপুট। সো সেটা দেখে তুমি খুব সহজেই কাট করতে পারবা। ওকে, সো আমি আর কথা বলবো না, আমরা খুব দ্রুতই শুরু করে দিব। এবং তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আসলে তোমরা একটু দ্রুত দ্রুত সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও এবং সবাই একটু ক্লাসটা দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে চলেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের পড়াশোনা। দেখেন প্রথমত যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালে আসা একটা কোশ্চেন। সেখানে বলেছে চিনি ও গ্লুকোজ হলো, অর্থাৎ চিনি এবং গ্লুকোজটা কি জিনিস সেটা হচ্ছে তোমাকে বলেছে। এবং এখানকার অপশনগুলো দেখলে একটুখানি তুমি ধারণা পেতে পারবা যে ভাইয়া এখান থেকে তোমাকে বলেছে যে তড়িৎ বিশ্লেষ্য, ইলেকট্রনীয় পরিবাহী, অধাতব পরিবাহী এবং তড়িৎ অবিশ্লেষ্য। এখন আমার কথা হচ্ছে ভাই তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ অবিশ্লেষ্য এই বিষয়টা আমরা দেখবো, এবং ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহী এবং ইলেকট্রনীয় পরিবাহী যে আছে এইগুলা বিষয় আমরা দেখে ফেলবো। চো আমি একটা বিষয় যদি তোমাকে বলতে যাই যে ভাইয়া দেখো, আমরা যদি পরিবাহিতার বিষয়টা লক্ষ্য করি, পরিবাহিতার বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে গেলে তুমি একটা বিষয় দেখতে পারবা যে তড়িৎ পরিবাহী হয় থেকে দুই প্রকার। তড়িৎ পরিবাহী কয় প্রকার? তড়িৎ পরিবাহীটা হয় থাকে আমাদের দুই প্রকার। তড়িৎ পরিবাহী হয় থাকে দুই প্রকার। একটা হয় থাকে কি ভাইয়া, একটা হয়ে থাকে তোমাদের তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হয় ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী আমরা বলে থাকি, ধাতব পরিবাহী। আর একটা হয় থাকে ভাইয়া তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা কি হয় থাকে তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা কি হয় থাকে তড়িৎ বিশ্লেষ্য হয় থাকে। এখন ধাতব পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য যে রয়েছে, এই ধাতব পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য, এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে থেকে আমরা কি করব ভাইয়া, এখন আমরা দেখব যে চিনি এবং গ্লুকোজের মধ্যে আমাদের ঘটনাটা কি ঘটতেছে। তোমরা একটু সবাই আনসার করতে দেখি ভাইয়া, তোমরা একটু সবাই দ্রুত আনসার করতে দেখি যে আসলে আমাদের এটা কি হতে পারে। একটুখানি তোমাদেরকেও একটুখানি দেখি আমি যে ভাইয়া তোমরা একটু আনসার করো, তোমরা একটুখানি আনসার করো, তোমরা একটুখানি আনসার করে দেখি। তোমরা একটুখানি আনসার করতে দেখি। আচ্ছা চলেন চলেন আমি একটুখানি দেখাই দেই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য আরো বিষয়টা ক্লিয়ার হবে। এখন ভাই ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, এই ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীর উদাহরণগুলো তোমাদেরকে একটুখানি দেখতে হবে। সেই ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীর মধ্যে রয়েছে কপার, সিলভার, তারপরে কি হয় ভাই আয়রন, এইগুলা যে আছে কপার, সিলভার, আয়রন এবং জিঙ্ক যে আছে এইগুলা কি হয় ধাতব পরিবাহী হয়ে থাকে বা ইলেকট্রনীয় পরিবাহী হয় থাকে, অর্থাৎ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎগুলো পরিবাহিত করে থাকে এই ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য কারা কারা, তড়িৎ বিশ্লেষ্য কারা কারা হয়ে থাকে, তড়িৎ বিশ্লেষ্য। এবং এইখানের মধ্যে ভাইয়া দেখো গ্রাফাইট যে আছে, গ্রাফাইট এটা অধাতু হওয়ার সত্ত্বেও আমাদের কি হয়ে থাকে ভাই, গ্রাফাইট অধাতু হওয়ার সত্ত্বেও এটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে থাকে। এবং এখানে পারদ যে আছে, পারদ বা আমরা পারদ তরল, পারদ যে রয়েছে, পারদ তরল যে রয়েছে, এই তরল পারদ আমাদের কি হয় থাকে ভাইয়া তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হিসাবে বা আমরা ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী হিসেবে ব্যবহার করতে পারি। এবং তড়িৎ বিশ্লেষ্য কারা কারা হয় থাকে, তড়িৎ বিশ্লেষ্য হয় থাকে পানি এবং অ্যাসিডের মিশ্রণ, পানি অ্যাসিডের মিশ্রণ, অ্যাসিডের মিশ্রণ, তারপরে হয় থেকে তোমাদের ক্ষারের মিশ্রণ, ক্ষারের মিশ্রণ, তারপর লবণ, লবণের মিশ্রণ। এই যে লবণের মিশ্রণ এইগুলো হয় থেকে তড়িৎ বিশ্লেষ্য, কি হয় থেকে তড়িৎ বিশ্লেষ্য হয়, অর্থাৎ লবণের দ্রবণ, লবণের দ্রবণ বা ক্ষারের দ্রবণ আমরা বলতে পারি, ক্ষারের দ্রবণ, অ্যাসিডের দ্রবণ, অর্থাৎ মিশ্রণ না বলে আমরা দ্রবণ বলবো, কারণ দ্রবণটাই আমাদের বেসিক্যালি কি হয় থাকে এগুলো বিদ্যুৎ পরিবহন করে থাকে। এটার অ্যাসিডের দ্রবণ আর ক্ষারের দ্রবণ, এই যে আছে এইগুলা হয় কি ভাই তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। এখন আমরা দেখতেছি যে ভাইয়া আমাদের তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। চিনি এবং গ্লুকোজ আমরা কোনোটার মধ্যে দেখতে পারি নাই, সো আমরা এখান থেকে একটা বিষয় বলে দিতে পারি না, একটা বিষয় বলে দিতে পারি না যে ভাইয়া আমাদের এখান থেকে এই ইলেকট্রনীয় পরিবাহীও হচ্ছে না, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে না। তাহলে ভাই কি অধাতব পরিবাহী, ভাই অধাতব পরিবাহীকে আমরা দেখেছি এখন পর্যন্ত কোথাও বলেছি অধাতব পরিবাহী? এখন পর্যন্ত কখনো কিন্তু আমি অধাতব পরিবাহী বলতে কিছু বলে নেই। সো এই অধাতব পরিবাহীও আমাদের হচ্ছে না। তাহলে আমাদের রাইট বা কাঙ্ক্ষিত আনসার কি হচ্ছে ভাইয়া, রাইট বা কাঙ্ক্ষিত আনসার হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এখন বলতে পারো ভাই কেন তড়িৎ অবিশ্লেষ্য আমার হয়ে গেল, চিনি এবং গ্লুকোজ আমাদের কেন তড়িৎ অবিশ্লেষ্য হলো। এখন এই তড়িৎ অবিশ্লেষ্য যে রয়েছে এই তড়িৎ অবিশ্লেষ্যের উদাহরণগুলো একটুখানি তোমাকে মাথায় নিতে হবে ভাইয়া, যে তড়িৎ অবিশ্লেষ্য আমাদের কারা কারা আর হতে পারে। তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে রয়েছে তোমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে কাঠ, তারপরে হয় থেকে কাঁচ,
তারপর গন্ধক বা সালফার, গন্ধক। তারপর হয়ে থাকে তোমাদের হীরক। তারপরে হয়ে থাকে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সিরামিক, রাবার, সিরামিক, রাবার। তারপরে হয়ে থাকে তোমাদের গ্লুকোজ। তারপরে হয়ে থাকে চিনি। তড়িৎ অবিশ্লেষ্য হয়ে থাকে এরা। এরা কি হয়ে থাকে ভাই? তড়িৎ অবিশ্লেষ্য হয়ে থাকে। এবং পেট্রোল এবং পোর্সেলিন, পেট্রো পোর্সেলিন ইউরিয়া, পেট্রোল পোর্সেলিন, পেট্রোল পোর্সেলিন এবং কি হয় থাকে ভাই? ইউরিয়া। এই যে ভাই এই কয়েকটা বিষয় একটুখানি মাথায় রাখো। দেখো এখান থেকে যেভাবেই তোমার কোশ্চেন আসুক না কেন তুমি খুব সহজেই কি করতে পারবা? ক্র্যাক করতে পারো। দেখো আমি একটা কোশ্চেনের মধ্যে যে কয়েকটা অপশন আছে সব কয়টা অপশনকে তোমাদের ভেঙে ভেঙে দেখাই দিয়েছি, যাতে তোমার এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক না কেন যাতে তুমি খুব সহজেই কি করতে পারো? ক্র্যাক করতে পারো। সবাই একটু ভাইকে জানাও তো যে তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা এবং এখানে তোমাদের কারো কোনো ডাউট আছে কিনা। একটুখানি সবাই ভাইকে বলো তো যে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা এবং এখানে তোমাদের কোনো ডাউট আছে কিনা। দেখো ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি, এসএসসি 25 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা খুব দ্রুতই আমাদের যে লাইভ ক্লাসটাতে যুক্ত হয়েছিল, খুব দ্রুতই আবার এই লাইভ ক্লাসটাতে একটু যুক্ত হয়ে যাও, কারণ একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভটা কেটে গিয়েছিল। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে আবার মেনশন করে জানিয়ে দাও। আমরা কিন্তু তড়িৎ রসায়ন চ্যাপ্টারে হচ্ছে খুবই ভাইটাল একটা ক্লাস করতেছিলাম, তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং এভরিথিং পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি জানাও। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের এই ক্লাসটা আবার শুরু করব। একটু সবাই দ্রুত ভাইকে জানাও যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। যদি পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব। ওকে, আশা করতেছি এভরিথিং পারফেক্ট আছে। সবাই একটু যুক্ত হয়ে যাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি আবার মেনশন করে জানিয়ে দাও যে আমাদের এইচএসসি 25 মিনি ম্যারাথন কোর্সের আজকে কিন্তু কেমিস্ট্রি তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমাদের ক্লাস শুরু হয়েছিল। চলেন কথা না বাড়ে আর আমরা আমাদের ক্লাসে চলে যাই। ওকে, দেখেন আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে ভাই চিনি এবং গ্লুকোজ হলো আমাদের হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, এতদূর পার্ট পর্যন্ত আমরা শেষ করেছিলাম। বাট আমাদের হচ্ছে টেকনিক্যাল একটুখানি প্রবলেম হওয়ার কারণে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে গিয়ে পরবর্তীতে আবার ব্যাক করেছি, ব্যাক করে আপনাদের সাথে আবার আমি কন্টিনিউ করতেছি। চলেন ভাইয়া দেখেন আমাদের যে কোশ্চেনটা আছিল সেটা হচ্ছে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়। নিচের কোনটা কি নয়? বিদ্যুৎ সুপরিবাহী নয়। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যে ভাইয়া আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছিল, একটুখানি টেকনিক্যাল প্রবলেম ছিল, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের বেসিক্যালি লাইভটা কেটে গেছিল। ওকে, সো চলেন একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়। নিচের কোনটা কি নয়? বিদ্যুৎ সুপরিবাহী নয়। অর্থাৎ বিদ্যুৎ কোনটা কি করবে না? বিদ্যুৎ সুন্দর মতো পরিবহন করতে পারবে না, সেটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। এখন নয় আপনাকে বলেছে, অর্থাৎ ভাই এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে নয়, কারণ এই নয়টাই তোমাদের চোখের মধ্যে কি দেবে? শুভঙ্করের ফাঁকির একটা আভা হিসেবে তোমাদের কাছে কাজ করবে। যখন তুমি পরীক্ষা দিবা ঠিক তখনই তুমি কিন্তু এই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দিবা, তুমি নয় কিন্তু দেখবা না। এ কারণে তোমাকে পরীক্ষার হলে ভাই নার্ভাসনেস কাটাতে হবে এবং তোমাকে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দিতে হবে। আমি যতই বলি তোমাদেরকে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দিতে, তোমরা কি করো? মাথাটা গরম করে ফেলো। ভাই মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় তোমাকে পরীক্ষা দিতে হবে, কারণ তোমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটা। সো তোমাদের মাথা গরম করা যাবে না। চলেন দেখি আমাদের বলছে নিচের কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়। এখন আমরা পরিবাহিতার বিষয়টা যদি একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে আমরা জানি যে পরিবাহিতার বিষয়ের ক্ষেত্রে পরিবাহী হয় থেকে তিন ধরনের। একটা হচ্ছে সুপরিবাহী, একটাই কি বলা থাকে? সুপরিবাহী বলা হয় থাকে। আর একটা কি হয় থেকে ভাইয়া? যে অর্ধ পরিবাহী হয় থাকে। কি হয় থেকে? অর্ধ পরিবাহী পরিবাহী। আর একটা কি হয় থেকে? যে অপরিবাহী হয় থেকে, অপরিবাহী হয় থেকে। এখন এইখানের মধ্যে যে পরিবাহিতার যে বিষয়টা আছে, এই পরিবাহিতার মধ্যে অর্ধ পরিবাহী যে আছে, তোমরা ফিজিক্স এর মধ্যে এই বিষয়টা দেখেছিলা যে অর্ধ পরিবাহিতা অর্থাৎ সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, ওই চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখছিলা যে অর্ধ পরিবাহিতা কারা কারা হয় থেকে ভাইয়া? সিলিকন এবং জার্মেনিয়াম যে রয়েছে এইগুলা কি হয় থাকে? অর্ধ পরিবাহী হয় থাকে। অর্থাৎ এরা নির্দিষ্ট কি হয় থাকে? যে তাপমাত্রায় এরা পরিবাহীর মতো আচরণ করে থাকে, আবার কিছু কিছু তাপমাত্রায় এরা কি হয় থাকে ভাইয়া? পরিবাহিতার মতো আচরণ করে থাকে না, অপরিবাহীর মতো আচরণ করে থাকে। অর্থাৎ
অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা সিলিকন এবং জার্মেনিয়ামকে বলতে পারি। এবং অপরিবাহী যে আছে অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে আমরা কিছু কিছু জিনিসপত্র দেখলাম যারা হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ এদেরকে আমরা অপরিবাহী হিসাবে ডিল করতে পারি। এখন এই অপরিবাহীর যে বিষয়টা আছে, এই অপরিবাহীর বিষয়টা আমরা কি দেখবো ভাইয়া? অপরিবাহী কারা কারা হয়ে থাকে? যেমন কাঠ হয়ে থাকে অপরিবাহী, তারপর হচ্ছে তোমাদের পোর্সেলিন যে রয়েছে, পোর্সেলিন হয়ে থাকে, পোর্সেলিন, তারপর রাবার, তারপরে হয় থাকে কাঠ, রাবার, পোর্সেলিন, যে চিনি, গ্লুকোজ, চিনি, গ্লুকোজ, তারপর হয় থাকে পেট্রোল, পেট্রোল যে আছে, এইগুলা কি হয় থাকে ভাই? পেট্রোল, এইগুলো আমাদের বিদ্যুৎ অপরিবাহী হয় থাকে, আর এরা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে ভাই সুপরিবাহী কারা কারা? সুপরিবাহী কারা কারা একটুখানি যদি আমরা লক্ষ্য করি, সুপরিবাহী হয়ে থাকে তোমাদের কি ভাইয়া? যে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলভার, কপার, এগুলো হয় কি আমাদের বিদ্যুৎ সুপরিবাহী হয়। কিন্তু আমাকে বলেছে সুপরিবাহী নয়, মানে কোনটা বিদ্যুৎ পরিবহন করবে না সে বিষয়টা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সো এখান থেকে দেখো আমাদের দেওয়া আছে কি, যে ভাই কপার দেওয়া আছে, তারপর সিলভার দেওয়া আছে, তারপর বলা হচ্ছে অ্যালুমিনিয়াম, মানে এই যে অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। কিন্তু আমাকে বলেছে কি ভাইয়া? নয় বলেছে। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হবে তাহলে? এগুলো তো দেখতেছি আমরা বিদ্যুৎ সুপরিবাহী, তার কারণে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হয়ে যাবে ভাইয়া? কাঙ্ক্ষিত আনসার আমাদের কার্বন হয়ে যাবে। এখন বলতে পারো ভাই কার্বন কেন হবে? যে ভাই কার্বন কেন আমাদের বিদ্যুৎ সুপরিবাহী নয়? কার্বন তো আমরা জানি যে কার্বনের উপভেদের মধ্যে একটা পার্ট আছে যেটা বিদ্যুৎ সুপরিবহন করে বা বিদ্যুৎ পরিবহন করে। ভাই আসলে এটা বিদ্যুৎ সুপরিবহন করে না। অর্থাৎ ঘটনাটা কি ঘটে একটুখানি লক্ষ্য করো। কার্বনের দুইটা উপভেদ, একটা হচ্ছে হিরক, আরেকটাকে কি বলা থাকে ভাইয়া? গ্রাফাইট। এখন এই হিরক এবং গ্রাফাইটের মধ্যে হিরক যে আছে, এই হিরকটা অপরিবাহী হয়ে থাকে, অপরিবাহী হয়ে থাকে। আর গ্রাফাইট হয়ে থাকে কি ভাই? আমাদের পরিবাহী। গ্রাফাইট কি হয়ে থাকে? পরিবাহী হয়ে থাকে। এখন এই পরিবাহীর মধ্যে এইটা আবার অর্ধ পরিবাহীর মতো আচরণ করে, অর্ধ পরিবাহীর মতো আচরণ করে থাকে। যার কারণে আমরা বলতেছি যে ভাইয়া এইখানের মধ্যে কার্বন যে আছে, এই কার্বনের মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারবো যে ভাইয়া এখানে হিরক এবং গ্রাফাইট যদিও থাকা সত্ত্বেও এখানে আমাদের সুপরিবাহী হিসেবে কাজ করতেছে না, অর্ধ পরিবাহীর মতো কাজ করতেছে। অর্থাৎ সুপরিবাহীর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হয়ে থাকে, সেমিকন্ডাক্টর এর ইলেকট্রনিক্স এর মধ্যে তোমরা দেখছিলা যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একসাথে ইলেকট্রন গুলো জাম করতে থাকে, যার কারণে সেখানে সুপরিবাহী হয়ে থাকে। বাট এখানে একটা ব্যারিয়ার বা বাধা থাকে, বাধা থাকার কারণে আমাদের এখান থেকে কি হয় না ভাইয়া? যে এখান থেকে আমরা লক্ষ্য করে থাকি যে এইখানের মধ্যে আমাদের এটা সুপরিবাহী হিসেবে কাজ করে না। আশা করি সবাই একটুখানি ভাইকে বলো যে এভরিথিং তোমরা সুন্দর মতো বুঝতে পারছো কিনা এবং তোমাদের কোনো ডাউট আছে কিনা। যদি কোনো ডাউট থাকে সেটাও ভাইকে জানাও, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও ভাইকে বল। এবং তোমরা এই কোশ্চেনের পুরাটা পার্ট বুঝতে পারছো কিনা একটুখানি ভাইকে জানাও। যদি বুঝে থাকো তাহলে জাস্ট ভাইকে ওয়াই লিখে জানাও, তাহলে আমরা নেক্সট পোর্শনে চলে যাব। একটুখানি দ্রুত ভাইকে বলো যে তোমরা সবকিছু পারফেক্ট ভাবে বুঝতে পারছো কিনা। একটু দ্রুত ভাইকে জানাও যে তোমরা সুন্দর মতো ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। যদি তোমরা বুঝে থাকো তাহলে ওকে, ফাহমিদা মেহজাবিন। এবং সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে, সো চলেন নেক্সট কোশ্চেন আমরা দেখবো। বলছে কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য? অর্থাৎ এইখানের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য যে রয়েছে, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কোনটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তোমরা জানো একটা বিষয় যে ভাইয়া দেখো আমরা কিন্তু তোমাদেরকে জাস্ট একটা বিষয়ে ওইটাই জাস্ট আনসার করে দেই না, তোমাদেরকে ওখান থেকে আদ্যপান্ত যে বিষয়গুলো আছে, যে ওখানে আরো কি কি কনসেপ্ট আছে এবং এর আশেপাশে থেকে কিভাবে কোশ্চেন হতে পারে সেগুলো বিষয় আমরা কিন্তু দেখাই দিয়ে থাকি। চলো আমরা দেখে ফেলবো এখন যে ভাই আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যে আছে, এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আমরা শুধুমাত্র দেখবো না, এইখানের মধ্যে আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য যে পদার্থগুলো রয়েছে সবগুলা পদার্থই আমরা দেখে ফেলবো। সবাই একটু ধুমাইছে আনসার করতে তো দেখি যে ভাইয়া তুমি এখানে ভুল করো, এখানে ভুল করলে ভাই তোমারে কেউ মারবে না, কেউ তোমারে গালি দিবে না। বাট তুমি যদি পরীক্ষার হলে গিয়ে ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমারে কি করবে? নিজের সাথে নিজেই তুমি মানায় নিতে পারবে না, নিজেকে মাপ করতে পারবে না। সো এখানে ভুল হোক আর সঠিক হোক তুমি আনসার করো, আনসার করে দেখো যে ভাই তোমার পজিশনটা কতটুকুতে আছে। যদি ভুল হয় সেখান থেকে শিক্ষা গ্রহণ করো যে ভাই আমার এই আনসারটা ভুল হয়েছে, যার কারণে আমার এইটা পরীক্ষার হলে যদি চলে আসে খুব সুন্দরভাবে তোমার ব্রেনের মধ্যে থেকে যাবে যে আসলে আমি এই প্রশ্নটা ভুল করেছিলাম, এটা সঠিক আনসার হচ্ছে এটা, কারণ ভাইয়ারা এই আনসারটা দিয়ে দিয়েছিল। সো সবাই একটু আনসার করেন ধুমাইছে।
দুবার যে একটুখানি সবাই আনসার করেন। দেখেন আমি যে বিষয়টা তোমাদেরকে এখানে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য রয়েছে। এই সবল তড়িৎ বিশ্লেষ্য কারা কারা হয় থাকে? তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য কারা কারা হয় থাকে? সবল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে রয়েছে ভাইয়া আয়নিক যৌগের জলীয় দ্রবণ, আয়নিক যৌগের জলীয় দ্রবণ, আয়নিক যৌগ যে রয়েছে আয়নিক যৌগের জলীয় দ্রবণ, আয়নিক যৌগের জলীয় দ্রবণ, আয়নিক যৌগের জলীয় দ্রবণ যে রয়েছে আয়নিক যৌগের জলীয় দ্রবণের মধ্যে কারা রয়েছে? যে ভাই সোডিয়াম ক্লোরাইড, তারপর হয় থেকে আমাদের পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ এইগুলাকে বলা হয় কি ভাই আমাদের বলা হচ্ছে আয়নিক যৌগের জলীয় দ্রবণ। এইগুলো হয় থেকে আমাদের কি সবল তড়িৎ বিশ্লেষ্য হয় থেকে। এবং সবল অ্যাসিডের জলীয় দ্রবণ, সবল অ্যাসিডের জলীয় দ্রবণ, সবল অ্যাসিড যে রয়েছে সবল অ্যাসিডের জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। এখন এই সবল অ্যাসিডের জলীয় দ্রবণ কি হয় থেকে ভাইয়া? যে আমাদের যে সবল তড়িৎ বিশ্লেষ্য হয় থেকে, সবল তড়িৎ বিশ্লেষ্য হয় থেকে। এরা কারা কারা হয় থেকে? যেমন সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, H2SO4 এবং HClO4, পারক্লোরিক অ্যাসিড, এগুলো হয় থেকে সবল তড়িৎ বিশ্লেষ্য হয় থেকে। এবং সবল ক্ষার যে রয়েছে সবল ক্ষার, সবল ক্ষার গুলো আমাদের কি হয় থেকে? সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল ক্ষার। এই সবল ক্ষারের মধ্যে কারা কারা রয়েছে? যে ভাই পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এগুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। এখন তোমার যে হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এখন দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যদি আমরা লক্ষ্য করতে যাই যে ভাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আসলে কারা কারা হয়? দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে রয়েছে তোমার ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড হয়ে থাকে। এই ইথানোয়িক অ্যাসিড হয়ে থাকে, এর দ্রবণ হয়ে থাকে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে থাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে থাকে, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড হয়ে থাকে। এইগুলার দ্রবণ যা রয়েছে এইগুলার দ্রবণ বেসিক্যালি আমাদের কি হয়ে থাকে ভাইয়া? যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হয়ে থাকে। হাইড্রোজেন ফ্লোরাইড দ্রবণ এবং ফসফরিক অ্যাসিডও হয়ে থাকে H3PO4। এদের দ্রবণ যে রয়েছে এদের দ্রবণগুলোকে বলা হয় কি ভাইয়া? আমাদের এদের দ্রবণগুলোকে বলা হয় থাকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন আমরা সবল দেখলাম, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দেখলাম। এখন তড়িৎ অবিশ্লেষ্য কারা কারা? যেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে ভাই তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। এই তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে কারা কারা আছে দেখেন একটুখানি যে ভাই তড়িৎ অবিশ্লেষ্য কারা কারা, যারা তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয় না। যেমন মিথানল, মিথানল হয়ে থাকে, তারপর ইথানল হয়ে থাকে C2H5OH, ইথানল হয়ে থাকে। এদের দ্রবণ যে রয়েছে এদের দ্রবণকে বলা থাকে তড়িৎ অবিশ্লেষ্য বলা থাকে। এবং চিনি এবং হচ্ছে বা সুক্রোজ যেটা হচ্ছে কার্বন 12, হাইড্রোজেন 22, অক্সিজেন 11, অক্সিজেন 11, এদের দ্রবণটা কি হয়ে থাকে ভাই? এদের দ্রবণ। এবং বিশুদ্ধ পানি যে রয়েছে, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, এই বিশুদ্ধ পানিটা কি হয়? বিশুদ্ধ পানিও কিন্তু আমাদের তড়িৎ অবিশ্লেষ্য হয়। ভাইয়া এখন কি তোমরা আনসার করতে পারবা না? ভাইয়া এখন কি তোমরা আনসার করতে পারবা না যে ভাইয়া আসলে তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার কি হচ্ছে? দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে তোমাদেরকে একবারে হাতে ধরায় ধরায় রেখা দিচ্ছি, যাতে তোমার বোর্ড পরীক্ষায় যেভাবেই কোশ্চেন আসুক না কেন তোমাকে পারতেই হবে, তোমাকে পারতেই হবে। জাস্ট এখানে আমাদের লেকচারটা ফলো করো, দেখবা তুমি খুব সহজেই ক্র্যাক করতে পারতেছো সবকিছু। ওকে, সো আমাদের এখান থেকে দেখতেছি আমরা সালফিউরিক অ্যাসিড হচ্ছে দুর্বল সবল তড়িৎ বিশ্লেষ্য। এটা কি হবে? সবল। এটা আমরা দেখতেছি সবল তড়িৎ বিশ্লেষ্য। আমার চেয়েছে দুর্বল, সোডিয়াম হাইড্রোক্সাইড যে সবল। তারপর এখান থেকে দেখতেছি নাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের সবল আমরা বলতে পারবো। সো এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আমাদের মিলে যাচ্ছে, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি ভাই? আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দেখা যাক কে কে আনসার করেছে, দেখা যাক কে কে আনসার করেছে। আচ্ছা, আব্দুল্লাহ নোমান আনসার করেছে, ফাহমিদা মেহজাবিন, নীরবতার ছায়া। ওকে ওকে, সবাই আনসার করেছে, সবাই আনসার করেছে। সবাই একটু দ্রুত আনসার করো, সবাই একটু দ্রুত আনসার করো। ভাইয়া দেখো আমি বলছি তোমাদেরকে একটা বিষয় যে ভাইয়া তুমি এখানে ভুল করো, ইটস ডাজন্ট ম্যাটার, বাট পরীক্ষার হলে তোমার আবার ভুল করা যাবে না। ওকে, সবাই একটু ভাইকে বলো যে এভরিথিং পারফেক্ট ভাবে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, চলেন তাহলে এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে কি যে ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? অর্থাৎ ক্যাথোডের মধ্যে আমরা কি করব? 1 মোল হাইড্রোজেন গ্যাস কি করতে চাই? আমরা উৎপন্ন করতে চাই। তাহলে আমাদের কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? ভাই এইখানের মধ্যে আমরা জানি যে বিদ্যুৎ যা আছে, বিদ্যুতের একক আমরা জানি অ্যাম্পিয়ার। বিদ্যুতের একক আমরা কি জানি? অ্যাম্পিয়ার জানি, অ্যাম্পিয়ার জানি। এখন এইখানের মধ্যে বিদ্যুতের একক আবার কি দিছে ভাই? ফ্যারাডে দিছে, ফ্যারাডে দিছে। আমরা জানি 1 ফ্যারাডে যে রয়েছে, 1 ফ্যারাডে হচ্ছে 96,500 এত কুলম হয়, 96,500 এত কুলম হয়। চার্জের একক কি হয় থাকে? চার্জের একক হয় থাকে আমাদের কুলম বা ফ্যারাডে বলতে, কুলম বা ফ্যারাডে।
এগুলো হয়। এখন আমার কথা হচ্ছে ভাই এখানে বিদ্যুতের পরিমাণ, অর্থাৎ বিদ্যুতের পরিমাণ আমরা কি জানি ভাই, আমরা জানি প্রতি একক সময় কি পরিমাণ চার্জ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা যায় তড়িৎ প্রবাহ, অর্থাৎ আই ইকুয়াল কি বলা যায়, কিউ বাই টি বলা যায়। এখন প্রতি একক সময় কি পরিমাণ চার্জ কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এখন 1 মোল, আর 1 মোল বলার সাথে সাথে আমি বুঝে গেছি এন এর মান দেওয়া আছে যে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ আমাদের বিদ্যুতের প্রয়োজন, আর 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে আমাদের কি পরিমাণ কি লাগবে ভাইয়া, বিদ্যুৎ লাগবে, সেইটাই তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন 1 মোল বিদ্যুৎ আমাদের উৎপন্ন করতে গেলে আমাদের ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হবে। কি হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হবে। এখন এই হাইড্রোজেন গ্যাসটা কিভাবে উৎপন্ন করব, যে 2 মোল হাইড্রোজেন আয়ন নেব, আমরা কি করব 2 মোল হাইড্রোজেন আয়ন নেব এবং 2টা ইলেকট্রন আমরা কি করব, গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করব। কি করব, যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করব। ওকে, এখন দুইটা যদি হাইড্রোজেন গ্যাস আমরা উৎপন্ন করে থাকি তাহলে এখান থেকে যে বিষয়টা দেখতে পারবো আমরা, যে ভাইয়া এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করা যাবে, এখান থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো, আচ্ছা এখান থেকে দেখেন দুইটা যদি হাইড্রোজেন মোল আমাদের ইলেকট্রন গ্রহণ করে থাকে তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখন দুইটা যদি হাইড্রোজেন মোল কি হয় থাকে, গ্যাস উৎপন্ন করতেছে। এখন আমার কথা হচ্ছে ভাই এখানে আমাকে লাগবে কি, যে কি পরিমাণ বিদ্যুৎ। আমরা জানি ফ্যারাডের সূত্র থেকে একটা ভার্সন বেসিক্যালি লেখা যায়, সেটা হয়ে থাকে কি ভাই ফ্যারাডের সূত্র থেকে, যে ভাইয়া আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে কিউ ইকুয়াল কি লেখা যায়, ই এন এফ। এখন বলতে পারো ভাই এটা কেমনে আসে, এটা বেসিক্যালি কিউ ইকুয়াল ইএনএফ যে আছে আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক, এই রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় থেকে ওই পোষণ থেকে আমরা বেসিক্যালি এখান থেকে পেয়ে থাকি। জাস্ট এতটুকু ভাইয়ের উপর বিশ্বাস রাখো যে এটা একটা সূত্র যেটা হচ্ছে ফ্যারাডের সূত্র থেকে আসছে, এতটুকু দেখলে আশা করি এনাফ যে কিউ ইকুয়াল ইএনএফ। এখন তোমাকে লাগবে কি ভাই, কিউ এর মানে লাগবে, কারণ কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন, এবং এখানে ফ্যারাডে মানে চার্জের কথাই তোমাকে বলেছে। এখন আমরা হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে উৎপন্ন যদি করতে যাই তাহলে 2টা ইলেকট্রন আমাদের গ্রহণ করতে হয়, এবং এইটা হচ্ছে কি ভাই, যে কতটা ইলেকট্রন গ্রহণ বা কি বলো কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, গ্রহণ বা বর্জন করছে, সেই বিষয়টাই তোমার এখান থেকে কি করতে চাইছে, জানতে চাইছে। সো ই এর মান আমরা এখান থেকে বের করতে পারবো, অর্থাৎ এখানে 2টা ইলেকট্রন আমাদের গ্রহণ করছে। সো 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এন এর মান হচ্ছে আমাদের কয়টা, 2 হবে। আর এখানে কত মোল দেওয়া আছে এন এর মান আমাদের দেওয়া আছে 1 মোল, তাহলে 1 ইনটু হচ্ছে এফ, মানে কিউ এর মান অর্থাৎ চার্জের মান আমাকে বলে, বা বিদ্যুৎ প্রবাহের মান বা বিদ্যুতের পরিমাণ কতটুকু হবে সেটা আমরা বের করতে পারবো না, যে ভাই 2 ফ্যারাডে হয়ে যাবে, অর্থাৎ 2 ফ্যারাডে লাগবে। দেখো আমরা খুব সহজেই কিন্তু ক্রাক করতে ফেলতে পারি যে ভাই আমাদের এটার আনসারটা কি হবে। তাহলে দেখো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের চলে আসলো, 1 ফ্যারাডেও হবে না, কিন্তু এই যে কাঙ্ক্ষিত আনসার আমাদের 2 ফ্যারাডে হবে। সবাই একটু ভাইকে বলো যে ভাই এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো কি না। দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স খুবই বেশি, এবং অনেকে আনসার করছো দেখছি যে ভাইয়া আমাদের কি হচ্ছে, এটা 2 ফ্যারাডে আমাদের আনসার হয়ে যাবে, 2 ফ্যারাডে আনসার হয়ে যাবে। সবাই একটু বলো, সবাই একটু আমাকে বলো যে ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো কি না। সবাই একটু ভাইকে বলো যে সবাই বুঝতে পারছো কিনা, এবং কোনো ডাউট আছে কিনা তোমাদের একটুখানি সবাই ভাইকে বলো যে এখানে কোনো ডাউট আছে কিনা। ওকে ওকে, চলেন চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব। নেক্সট কোশ্চেন আমরা দেখবো যে ভাইয়া নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। চলেন নেক্সট কোশ্চেনটা কি আছে ভাইয়া, দেখেন এইখানের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে, সিলভার নাইট্রেট হচ্ছে একটা দ্রবণ, এই দ্রবণের মধ্যে কি বলেছে যে 3000 কুলম্ব বিদ্যুৎ চালনা করে। 3000 কুলম্ব বিদ্যুৎ চালনা মানে এটা কিউ এর মান আমাকে বলে দিয়েছে, কিউ এর মান বলে দিয়েছে। এখন বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম, অর্থাৎ ডাব্লিউ এর মান জানতে যাচ্ছে আমার কাছ থেকে, কত গ্রাম সিলভার সঞ্চিত হবে, কত গ্রাম কি বলছে ভাই, সিলভার সঞ্চিত হবে, অর্থাৎ এটা হচ্ছে কত গ্রাম যেহেতু বলেছে যার কারণে এটা হচ্ছে ডাব্লিউ সঞ্চিত হবে, এই কথা বলেছে। এবং এখানে আমাদের সিলভারের আণবিক ভর দেওয়া আছে, সিলভারের কি দেওয়া আছে, আণবিক ভর, আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর যেটাকে আমরা এম বলতেছি। এখন এই আণবিক ভর যদি এইটা হয় তাহলে আমাদের এখান থেকে তোমাকে ডাব্লিউ এর মান বের করতে হবে। আমরা কিছুক্ষণ আগে ফ্যারাডের সূত্রের মধ্যে দেখলাম না একটা বিষয়, যে ফ্যারাডের সূত্রের মধ্যে দেখলাম কিউ ইকুয়াল কি লেখা যায় ভাই,
ENF এই সূত্র ভাই মাথায় রাখো, ইনশাআল্লাহ আর তোমার প্যারা হবে না, ইনশাআল্লাহ তোমার আর প্যারা হবে না, কারণ এই সূত্র দিয়েই তুমি এখানে ম্যাথটা করতে পারবা। যেহেতু আমাদের কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান কত দেওয়া আছে ভাই 3000 দেওয়া আছে, 3000। ই এর মান অর্থাৎ এখানে সিলভার নাইট্রেট, সিলভার হচ্ছে পজিটিভ এবং নাইট্রেট হচ্ছে মাইনাস, সো এখানে একটা ইলেকট্রন আদান প্রদান ঘটেছে, যার কারণে ই এর মান আমাদের ইলেকট্রন আদান প্রদান ঘটেছে একটা, যার কারণে ই এর মান হচ্ছে 1। এবং এন ইকুয়াল কি রাখবে আমাকে, যে ভাই আমাদের কত গ্রাম, এন ইকুয়াল আমরা কি জানি যে এন ইকুয়াল W/M, অর্থাৎ কোন পদার্থের পরিমাণের ভর এবং তার আণবিক ভর দ্বারা মোল সংখ্যা পাওয়া যায়। এবং আমরা জানি ভি লিটার ইকুয়াল 22.4 লেখা যায়, তারপর অণুর সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা এরকম করে লেখা যায়। আবার লেখা যায় যে তোমার এখান থেকে যে আমাদের আমরা আয়তনের মধ্যে সম্পর্ক করলাম, এখানে অণুর মধ্যে সম্পর্ক করলাম, এইগুলা বিষয় আমরা এখান থেকে লিখতে পারি। এখন এখান থেকে আমাদের হচ্ছে ঘনমাত্রা এবং আয়তনের মধ্যেও আমরা সম্পর্ক লিখতে পারি। এখন আয়তনের মধ্যে এবং ঘনমাত্রার মধ্যে যদি সম্পর্ক লিখতে যাই, যেমন আমরা মোল পার লিটার জানি, অর্থাৎ এস ইকুয়াল কি লেখা যায় N/V, N/V, অর্থাৎ N ইকুয়াল HV আমরা লিখতে পারবো। N ইকুয়াল কি বলা যাবে S ইনটু V লেখা যাবে, অর্থাৎ মোল পার লিটার, এটা হচ্ছে মোল বোঝাবে আর এটা হচ্ছে লিটার, সো মোল পার লিটার হয় ঘনমাত্রা একক। সো এখান থেকে এরকম বিষয়ও লেখা যায়। সো এখান থেকে আমি N ইকুয়াল আমাদের যেহেতু থাকবে কত গ্রাম, অর্থাৎ আমি W/ আণবিক ভর নেব, ইনটু আমাদের F এর মান, F এ আমি রাখলাম, F ফ্যারাডে মানে কি 1 ফ্যারাডে বোঝাচ্ছে 96500, 96500। জাস্ট এখান থেকে আমি আণবিক ভর দ্বারা গুণ করে W এর মান বের করতে পারবো না, অর্থাৎ 3000 ইনটু কি হবে ভাই, আণবিক ভর হচ্ছে 108, আণবিক ভর হচ্ছে 108 বাই কি করব ভাই আমি করে দেব তোমার 96500, 96500। দেখো ক্যালকুলেশন করলে আমি সুন্দর মতো এখান থেকে এই দুই শূন্য আমি ওমিট যদি করে দেই, তাহলে এখান থেকে সুন্দর মতো আমি একটু ক্যালকুলেটিং করি এবং তোমরাও আমাকে ভাইকে জানাও যে আসলে আমাদের এটার আনসার কত আসবে। তাহলে এটার আনসার তাহলে কত আসবে, সবাই একটু ভাইকে জানাও যে এটার আনসার কত, সবাই একটু ভাইকে জানাও যে এটার আনসার কত, এটার আনসার কত। একটু ভাই আমি যদি ক্যালকুলেট করি যে 108 ইনটু 3000 96500, এই তো আমাদের 3 পয়েন্ট সামথিং লাইক আসছে, 3.35 এরকম সামথিং লাইক। ওকে, সো দেখো এই যে ভাইয়া 3.3 সামথিং লাইক, ওইটা হচ্ছে আমাদের এ নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। ওকে, তুমি ডাব্লিউ এর মান এখান থেকে সুন্দর মতো পেয়ে যাবা যে ভাইয়া 3.357 এরকম পাবা, এত গ্রাম তোমার সঞ্চিত হবে। বোঝা গেছে ভাইয়ারা? সবাই একটুখানি ভাইকে বলো তো যে সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা। এই তো ফাহমিদা মেহজাবিন আনসার দিয়েছে, নীরবতার ছায়া। ওকে, যারা যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, দেখো ভাইয়া জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিকে তোমাকে কিন্তু কাটায় কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে, সো চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? ভাই 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? মোট চার্জ তোমার কাছ থেকে জানতে চাইছে, মোট চার্জ। এখন আমরা জানি 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়? 1 মোল ইলেকট্রন বলতে আমার বোঝায় যে ভাই ওই ইলেকট্রনের মধ্যে 6.022 into 10 to the power 23 এতটি কি আছে, অণু আছে, এতটি অণু বা পরমাণু আছে, এরকম আমাদের বোঝাবে। এবং আমরা জানি 1 মোল ইলেকট্রনের চার্জ কত। 1 মোল ইলেকট্রন আমরা জানি যে ভাইয়া আমাদের ইলেকট্রন যে রয়েছে, একটা ইলেকট্রনের চার্জ কত হয়? একটা ইলেকট্রনের চার্জ হয় কি, একটা ইলেকট্রনের চার্জ হয় দিকে 1.6 into 10⁻19 এত কুলম হয়। কিন্তু আমাকে বলেছে 1 মোলের কথা বলেছে, মোলের মধ্যে চার্জ কত, মোট চার্জ কত। 1 মোলের মধ্যে মোট চার্জ হচ্ছে কি কিউ ইকুয়াল এনই না, কিউ ইকুয়াল এনই। এখন কিউ ইকুয়াল এনই যদি হয় তাহলে 1 মোলের মধ্যে আমাদের কি বলছে চার্জ কত। এখন এই যে n ইকুয়াল na, এখন 1 মোল যে আছে, 1 মোল আর n এর মান 1, এখন তোমার মনে হইতে পারে যে ভাই 1.602 into 10 to the power 23 বা সরি 19 এত কুলম হতে পারে। কিন্তু 1 মোলের মধ্যে আবার তোমার মোট চার্জের কথা বলার সাথে আমি বুঝে গেছি যে 1 মোলের মধ্যে আমাদের অণু পরমাণুর সংখ্যা, এই nটা আবার অণুর ইয়া না, তোমাদের মোট সংখ্যা না, এই nটা হচ্ছে মোট পরমাণু বা অণুর সংখ্যা বা সংখ্যা আমাদের বোঝায়, বা সংখ্যাকে বোঝাচ্ছে কতগুলো আছে। আমাদের 1 মোলের মধ্যে আমাদের ইলেকট্রনের সংখ্যা কত? ইলেকট্রনের সংখ্যা আমাদের দাঁড়াবে কত? 6.023 into 10 to the power 23 না, এতটা সংখ্যা দাঁড়াবে। এবং এটার চার্জ কত? এটার চার্জ দ্বারা আমরা জাস্ট গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারবো 1 মোল ইলেকট্রনের চার্জ কত হবে। 1 মোল ইলেকট্রনের চার্জ সংখ্যা হচ্ছে কত ভাইয়া? এই যে এটা হচ্ছে সংখ্যাটা 6.022 into 10 to the power 23 into এর চার্জ কত ভাই? একটা ইলেকট্রনের চার্জ যদি এতটুকু হয়
তাহলে একটা অণু বা পরমাণু চার্জ যদি এতটুকু হয়, যে চার্জ হচ্ছে কত 1.6 × 10⁻19, এইটা হবে কি তার একটা ইলেকট্রনের চার্জ। তাহলে আমাদের মোট অণুর চার্জ কত হবে, এইটার সাথে এটা গুণ হয়ে যাবে। সো দেখো কোনটা আছে 1,96,500, না এটা হচ্ছে না। সো এটা আমরা অপশন দেখতেছি না, সো এই অপশন আমাদের হচ্ছে না। 6.023 ভাই এটা তো জাস্ট সংখ্যাটাকে বুঝাইছে, যার কারণে এত কুলমও আমাদের হবে না। এইখানের মধ্যে জাস্ট আমাদের এক হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ কত সেটাই আমাদের দেওয়া আছে। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে আনসার কত হয়ে যাবে, ফ্যান্টাস্টিক ভাবে আনসার আমাদের হয়ে যাবে এত কুলম হয়ে যাবে, এত কুলম হয়ে যাবে। ওকে, সবাই ভাইকে একটুখানি বলো যে সবাই এই প্রশ্নটুকুও বুঝতে পারছো কিনা। এই তো জোস, সবাই আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া বি নাম্বার হবে, বি নাম্বার হবে। ওকে, ধন্যবাদ যারা যারা আনসার করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের কিন্তু তড়িৎ রসায়ন চ্যাপ্টারে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ফাইনাল রিভিশন মিনি ম্যারাথনের। ওকে, সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, এবং তোমাদের কোনো ডাউট থাকলে সেটা ভাইকে বলতে পারো। ওকে, চলেন চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, যে ভাইয়া বলেছে জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলম চার্জ। ভাই জিঙ্ক সালফেট দ্রবণ বলেছে এবং 1 কুলম চার্জ, তার মানে এটা আমাদের কিউ এর মান বলে দিয়েছে। এটা আমাদের কিসের মান, কিউ এর মান বলেছে। প্রবাহিত করলে অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ কত, অ্যানোডে দ্রবীভূত জিঙ্কের পরিমাণ চাইছে, জিঙ্কের পরিমাণ জানতে চেয়েছে। এখন ভাই জিঙ্কের পরিমাণ মানে কি, ডাব্লিউ এর মান আমার কাছে জানতে চেয়েছে না, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ভাই এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা করতে পারি কিউ ইকুয়াল ইএনএফ, কিউ ইকুয়াল ইএনএফ দিয়ে আমরা করতে পারি। এবং জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে জিঙ্ক মোটামুটি জিঙ্ক সালফেট জিঙ্ক 2+ হয়ে থাকে, জিঙ্ক কি হয়ে থাকে, জিঙ্ক 2+ হয়ে থাকে, জিঙ্ক কি হয়ে থাকে 2+ হয়ে থাকে। এখন জিঙ্ক যেহেতু 2+ হয়ে থাকে, তার মানে জিঙ্ক 2+, আর এখানে হচ্ছে 2-, অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান, ই মানে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কয়টা, দুইটার আদান প্রদান ঘটেছে। এখন কিউ এর মান দেওয়া আছে কত ভাই, 1 কুলম, তাহলে 1 কুলম আমি দিয়ে দিলাম, 1 কুলম দিয়ে দিলাম চার্জ। এখন 1 কুলম চার্জ দিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে কি ই এর মান হচ্ছে 2, আর এখান থেকে এন যে আছে, এন ইকুয়াল কি করবে, W/m, অর্থাৎ আণবিক ভর ইনটু ফ্যারাড হচ্ছে 96,500 কুলম। যেহেতু আমার এখানে কুলম দেওয়া ছিল, যার কারণে আমি এখানেও কুলম নিয়ে নিলাম। সো এখান থেকে আমরা আণবিক ভর, জিঙ্কের ক্ষেত্রে আণবিক ভর কত জানি, 65.4 না, জাস্ট এখানে আমরা W ইকুয়াল বলতে পারবো যে ভাইয়া 65.4, 65.4 বাই আমরা বলবো যে 2 × 96,500। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কখনোই ভাইয়া জিরোর থেকে বড় পাওয়ার কোনো সুযোগ চান্স নাই, যার কারণে এই অপশনও হবে না, এই অপশনও আমাদের হবে না। তাহলে আমাদের এই অপশন দুটোর মধ্যে হতে পারে। একটু সবাই বলো তো দেখি। এই তো আনসার দিয়ে দিয়েছে ফাহিম যে ভাইয়া আমাদের কি হবে, সি নাম্বার। আচ্ছা, মনে হয় আগের কোশ্চেন আনসার দিয়েছে, আগের কোশ্চেনের মেবি আনসার দিয়েছে। একটু বলো তো দেখি ভাই এটার আনসার আমাদের কি হবে, এটার আনসার আমাদের কাছে কি হবে, একটুখানি সবাই বলো তো দেখি। জিঙ্ক সালফেটের এটা আমি একটুখানি ক্যালকুলেশন করে নিচ্ছি, ক্যালকুলেশন করে নিলে আমরা আনসারটা পেয়ে যাব। এটার ক্যালকুলেশন করলে আমরা আনসার যেটা পাই সেটা হচ্ছে 3.38 × 10⁻⁴ গ্রাম, অর্থাৎ গ্রামে যদি আমরা কনভার্ট করি তাহলে 0.003। ওকে, 0.0034, অর্থাৎ এটা খ নাম্বারটা আমাদের আসতেছে কাঙ্ক্ষিত আনসার, খ নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, এই তো জোস পেরে গেছে। ফাহমিদা মেহজাবিন আনসার দিয়েছে। আচ্ছা, আনসার নাই কেন রে ভাই, আনসার আছে, আনসার না থাকার তো কোনো কারণ নাই। আচ্ছা, আনসার তো নাই ভাইয়া, আনসার নাই। আচ্ছা, আনসার নাই, আমাদের কত আসছে, তাহলে ওটার এস্টিমেট কাছাকাছি যেটা ভাইয়া সেটা দিবা। 0.0034 তো আসার কথা ভাইয়া, না আসার তো নাই কিছু। 65.4 বাই হচ্ছে 2 × 96,500 করো, তাহলে চলে আসবে। আনসার নাই তো না ভাইয়া, আছে আনসার দেখো। হ্যাঁ, এই তো নীরবতা ছায়া, কেমনে পারলা এখন ভাইয়া। ওকে, চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে। ভাই জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত তোমার কাছ থেকে সেটা জানতে চেয়েছে। এখন প্রথমে তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে বেসিক্যালি তোমার জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল কি বলা যায় ভাইয়া? জেড ইকুয়াল m/EF বলা হয়। এখন এইখানের মধ্যে m/EF বলতে কি বোঝাচ্ছি আমি? এইখানের মধ্যে m হচ্ছে আণবিক ভর, কি বলা হচ্ছে?
আণবিক ভর বলা হচ্ছে। আর ই হচ্ছে কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন, কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন, ইলেকট্রন গ্রহণ বা বর্জন। আর এফ হচ্ছে তোমাদের যে 96,500। সো এইটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন এইখানের মধ্যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে আমরা একটা বিষয় দেখতেছি যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতেছি আণবিক ভরের কি হয় ভাইয়া সমানুপাতিক সম্পর্ক, এবং আমরা দেখতেছি কতটা ইলেকট্রন এখানে গ্রহণ করবে বা বর্জন করবে যোজনীর সাথে, আমাদের কি হচ্ছে যোজনীয় আমরা বলতে পারি, যোজনীর সাথে আমরা কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন, এইটার সাথে কি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা যদি এখন জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে যাই, তাহলে জেড ইকুয়াল আণবিক ভর আমরা জানি 65.4, আর এখানে ইলেকট্রন গ্রহণ বা আদান প্রদান করে জিঙ্কের ক্ষেত্রে 2 প্লাস হয় থেকে 2 ইন্টু 96,500। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসার কথা। সবাই একটু আনসারটা করতে দেখিবা যে এটার আনসার কি আসবে। এই তো জোস পোলাপান পড়ে গেছে যে 8 এর ডি হবে, 8 এর ডি হবে যে 3.38। ভাই এগুলো কিন্তু এমসিকিউ তে খুবই হট টপিক, এমসিকিউ তে খুবই হট টপিক। সো এগুলো পারতে হবে তোমাদেরকে। জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, ধরাই দিচ্ছি যে আসলে ভাই আমাদের কিভাবে করা উচিত, বোঝা গেছে কিভাবে আমাদের করা উচিত, এইগুলো বিষয় আমি কিন্তু তোমাদেরকে ধরাই দিচ্ছি। সো এখানে না পারার মতো কিছু নাই, তুমি পারবে না এরকম বিষয় না ভাই, তুমি পারবে এতটুকু বিশ্বাস রাখো, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। কারণ ভাই ইন্নামাল আমানু বিন্নিয়াত, সকল আমলই হচ্ছে নিয়াতের উপর নির্ভরশীল। অর্থাৎ তোমার নিয়াত কনফিডেন্স ঠিক রাখতে হবে যে তুমি পারবে, তাহলেই কিন্তু তুমি পারবে। বোঝা গেছে, বোঝা গেছে। সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। বলছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটির বেশি, অর্থাৎ কোনটার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বেশি হবে সেটা আমরা বের করব। এখন কিছুক্ষণ আগে আমরা দেখে ফেললাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি হয় ভাইয়া, যেটা আণবিক ভরের সাথে সমানুপাতিক সম্পর্ক, এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা যোজনীর সাথে কি হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এই দুটো সম্পর্ক দেখে তোমরা সুন্দর মতো আমাকে বলো তো ভাইয়া, এইখানের মধ্যে আণবিক ভর যার যত বেশি পরিমাণে দেখবা সেটাই আমাদের কি হবে, কাঙ্ক্ষিত আনসার হবে। সো সবাই একটু ভাইকে বলো যে এটার আনসার আমাদের কি হবে, সবাই একটু দ্রুত ভাইকে বলো যে এটার আনসার আমাদের কি হবে। একটু দ্রুত, তোমাদেরকে সময় দিলাম আমি জাস্ট 15-20 সেকেন্ড সময় দিলাম, তোমরা একটু আনসার করো তো দেখি। সবাই যারা যারা লাইভে আছে সবাই একটু আনসার করো যে ভাই আমাদের এটার আনসার কি হবে, এটার আনসার আমাদের কি হবে। একটু দ্রুত সবাই আনসার করো যে ভাই এটার আনসার আমাদের কি হবে। একটু দ্রুত সবাই আনসার করো। এই তো ফাহমিদা মেহজাবিন আনসার করেছে, নীরবতার ছায়া আনসার করেছে। একটু দ্রুত সবাই আনসার করো, একটু দ্রুত সবাই আনসার করো, একটু দ্রুত সবাই আনসার করো যে ভাই আমাদের এর আনসার কি হবে। এই তো সবাই দেখতেছি পারতেছে, এই তো জোস জোস, সবাই পারতেছে, সবাই পারতেছে। ওকে, সো দেখেন আমাদের এইখানের মধ্যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে আছে, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতেছি যে ভাইয়া আমাদের আণবিক ভর যার যত বেশি হবে তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান তত বেশি হবে। সো এখান থেকে দেখেন আপনারা যদি একটুখানি, তাহলে ভাইয়া দেখতে পারবেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইয়া তুমি একটু লক্ষ্য করো যে সিলভার যে আছে, সিলভারের আণবিক ভর হয় থেকে 108, আমাদের কপারের আণবিক ভর হয় থেকে 63.5, আয়রনের আণবিক ভর হয় থেকে 55.85, আমাদের ক্রোমিয়াম যে আছে, ক্রোমিয়াম হয় থেকে আমাদের কি ভাই 24-52 হয় থেকে আমাদের এরকম। এখন এইখানের মধ্যে আণবিক ভরের বিষয়টাও যদি আমরা লক্ষ্য করে থাকি, তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারবো যে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারবো যে ভাইয়া আমাদের দেখতেছি আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আণবিক ভর কার বেশি ভাইয়া, যে আমরা লক্ষ্য করতেছি যে সিলভারের আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আণবিক ভর বেশি। এখন সিলভারে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে আণবিক ভর বেশি, তার মানে আমাদের কি হবে ভাইয়া, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তার মানে এটাই হবে আমাদের কি ভাইয়া, কাঙ্ক্ষিত আনসার। সবাই একটু ভাইকে বলো সবাই এটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, সবাই একটু ভাইকে বলো যে এটা তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। একটুখানি সবাই দ্রুত ভাইকে বলো যে ভাইয়া এখান থেকে তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো কি না। সবাই একটু দ্রুত ভাইকে বলো যে ভাইয়া সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার কিনা। ওকে চলেন
তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে ভাই সিলভারের আণবিক ভর বেশি, যার কারণে সিলভারই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলছে, সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে, অর্থাৎ সক্রিয়তা সিরিজ রয়েছে, অর্থাৎ সক্রিয়তার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে সক্রিয়তা সিরিজ যে আছে, এই সক্রিয়তা সিরিজে আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে ভাইয়া কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে, এই বিষয়টা লক্ষ্য করব। এই বিষয়টা লক্ষ্য করে আমরা বলবো যে কোনটা আমাদের উপরে অবস্থান করতেছে আর কোনটা আমাদের কি করতেছে, যে নিচের দিকে অবস্থান করতেছে, এই বিষয়টা আমরা দেখবো। এখন ভাইয়া দেখো, এটা তোমরা বিভিন্ন ভাবে হচ্ছে মাথায় রাখতে পারো, যেমন লিকে কানাম একাই ভার এলো যেন ফিরে, এভাবে মাথায় রাখতে পারো। আমি বেসিক্যালি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ভাই ছন্দ দিয়ে মাথায় রাখি না, জাস্ট হচ্ছে লিখে লিখে 2-3 বার প্র্যাকটিস করলে ভাই সুন্দর মতো তোমার মাথায় থাকার কথা। সেটা হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড। জিঙ্ক, আয়রন, টিন, লেড। এই যে ভাই দেখো, জিঙ্ক, আয়রন, টিন, লেড যে আছে এইটা, এবং তারপর হচ্ছে হাইড্রোজেন, কপার। হাইড্রোজেন, কপার, কপারের পর হচ্ছে তোমাদের কি ভাইয়া, মার্কারি, সিলভার, মার্কারি, সিলভার, প্লাটিনাম এবং হচ্ছে অরাম বা গোল্ড আমরা যেটা বলি। এইটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। এখন সক্রিয়তা সিরিজে এখানে আমরা দেখতেছি যে ভাই আমাদের কোনটা আগে অবস্থান করতেছে, যে ভাই কপার তো অনেক পরে, সিলভার তো আরো অনেক পরে, এইগুলো দেখতেছি। তারপর হচ্ছে ক্যালসিয়াম, এই যে ভাই দেখো এখানে যদি তুমি একটুখানি লক্ষ্য করো দেখতে পারবা ক্যালসিয়ামে আমাদের সবার উপরে অবস্থান করতেছে, সবার উপরে আমাদের কি করতেছে, ক্যালসিয়ামে অবস্থান করতেছে। বাকি সবগুলো আমাদের কি করতেছে ভাইয়া, নিচের দিকে অবস্থান করতেছে। এই তো জোস, পোলাবান সবাই আনসার দিয়ে দিয়েছে, আহাদ আনসার দিয়ে দিয়েছে, তারপরে নীরবতার ছায়া আনসার দিয়েছে, ফাহমিদা মেজাবির আনসার দিয়েছে। ওকে, যারা যারা পারবা তাদের নাম নিব আমি। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে ভাই সক্রিয়তা সিরিজে কোনটা আমাদের উপরে অবস্থান করে থাকে, ক্যালসিয়াম। ওকে, চলেন তাহলে নেক্সট কোশ্চেন দাও তোমরা পারার কথা। যে ভাই বলছে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, কোন আয়নটা আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ যখন ক্যাটায়ন হবে, যখন কি হবে ভাইয়া, যখন ক্যাটায়ন হবে, যেহেতু এখানে পজিটিভ চার্জ, যখন ক্যাটায়ন হবে তখন সক্রিয়তা সিরিজের নিচের দিকে যে অবস্থান করবে, সে আগে কি হবে, চার্জ মুক্ত হবে, সে আগে চার্জ মুক্ত হবে। অর্থাৎ সে ইলেকট্রন কি করতে যাবে, মানে কি করতে যাবে, গ্রহণ করতে যাবে, চার্জ মুক্ত হবে। ওকে, সো ক্যাটায়ন যেহেতু এখানে বলা আছে, সবগুলাই যেহেতু ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ। আর যদি অ্যানায়ন হয়, অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, অ্যানায়নের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজে যে যত উপরে অবস্থান করবে সে তত দ্রুত চার্জ মুক্ত হতে যাবে। ওকে, সো দেখো আমাদের কি বলছে ভাই, চার্জ যুক্ত হতে যাবে ওটা। সো কোনটি আয়নটির আগে চার্জ মুক্ত হবে, কি হবে, কোন আয়নটি আগে চার্জ কি হবে আমাদের ভাইয়া, চার্জ মুক্ত হবে, কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে। সো এখান থেকে আমরা একটা বিষয় দেখতে পারবো যে ভাইয়া সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি যে কোনটা আগে চার্জ কি হবে, চার্জ মুক্ত হবে। এখন চার্জ মুক্ত হবে, এখন চার্জ মুক্ত হওয়া মানে কি, চার্জ মুক্ত হওয়া মানে কি, চার্জ মুক্ত হওয়া মানে সক্রিয়তা সিরিজে যেটা নিচের দিকে অবস্থান করবে। আমরা জানি কি লিথিয়াম, তারপরে দেখলাম আমরা কি ভাইয়া লিথিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, মার্কারি, সিলভার। আমরা হচ্ছে আগের স্লাইডে দেখাইছি যে ভাইয়া মার্কারি, সিলভার, তারপর প্লাটিনাম, তারপর গোল্ড। এখন এখান থেকে আমরা দেখতেছি কি ভাইয়া, যে এইখানের মধ্যে দেখো কপার যে আছে, কপার এই যেখানে উপরে, সোডিয়াম তো আগে চার্জ মুক্ত হবে না, আয়রন হবে না, সিলভার এই যে ভাই কপারের নিচে আরো কি আছে, এই যে কপারের নিচে আছে সিলভার অবস্থান করতেছে। সো সিলভার আগে চার্জ মুক্ত হতে যাবে, যার কারণে আনসার আমাদের কি হবে, এই যে ভাই সিলভার হয়ে যাবে। সো সবাই ভাইকে বলো যে ভাইয়া এই তো জোস সবাই পেরে গেছে। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব।
নেক্সট কোশ্চেনে বলছে যে তড়িৎ বিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে, নিচের কোন আয়নটি কি হবে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ অ্যানায়নের ক্ষেত্রে আমাদের কোনটা হবে, অ্যানায়নের ক্ষেত্রে কোনটা হবে সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাচ্ছে যে ভাই অ্যানায়নের ক্ষেত্রে কোনটা আগে চার্জ মুক্ত হবে, তড়িৎ বিশ্লেষণ কালে কোনটা আগে চার্জ মুক্ত হবে। এখন অ্যানায়নের ক্ষেত্রে চার্জ মুক্ত হবে কোনটা, যেটা হচ্ছে সবার নিচে অবস্থান করবে, অর্থাৎ এইখানের মধ্যে যে যত উপরে অবস্থান করবে সে তত চার্জ যুক্ত হতে যাবে, চার্জ যুক্ত হতে যাবে, চার্জ কি হবে ভাইয়া যুক্ত হতে যাবে, এটা কিন্তু যুক্ত হওয়া ভাইয়া, এটা কিন্তু সে তত যুক্ত যুক্ত হবে, এটা কিন্তু যুক্ত হবে যুক্ত, তাহলে মুক্ত হওয়া আমাকে বলেছে। এখন মুক্ত হওয়া কি হবে, যে মুক্ত হওয়ার ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে মুক্ত হওয়ার ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রে মুক্ত হওয়ার জন্য অ্যানায়নের ক্ষেত্রে কি করবে ভাইয়া মুক্ত হতে চাবে, অ্যানায়নের ক্ষেত্রে মুক্ত হওয়ার জন্য চার্জ মুক্ত মুক্ত হওয়ার জন্য সক্রিয়তার সিরিজে যত নিচে অবস্থান করবে সে তত দ্রুত চার্জ কি হবে চার্জ মুক্ত হবে। এখন অ্যানায়নের ক্ষেত্রে সক্রিয়তার সৃষ্টিটা আমাদের কি রকম, অ্যানায়নের ক্ষেত্রে সক্রিয়তার সৃষ্টিটা হচ্ছে নাইট্রেট আয়ন সবার আগে থাকবে, তারপর হচ্ছে সালফাইড আয়ন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে কি ব্রোমিন, আয়োডিন, এইগুলো আমাদের বেসিক্যালি কি হয়ে থাকে, অর্থাৎ নাইট্রেট আয়ন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর আয়োডিন, তারপরে হচ্ছে আমাদের হাইড্রোক্সিল, সো এগুলো হচ্ছে অ্যানায়ন, এগুলো হচ্ছে সবই অ্যানায়ন। সো এইটা হচ্ছে সক্রিয়তার সিরিজ, অর্থাৎ আমরা সক্রিয়তার সিরিজের ক্ষেত্রে সবার শেষের দিকে দেখতেছি কি অবস্থান করতেছে, আমাদের সবার শেষের দিকে আমাদের অবস্থান করতেছে যে ভাইয়া সবার শেষের দিকে আমাদের হাইড্রোক্সিল অবস্থান করতেছে, যেহেতু হাইড্রোক্সিল অবস্থান করতেছে তাহলে অবশ্যই কি হবে এই হাইড্রোক্সিলটা আগে কি হবে চার্জ মুক্ত হতে যাবে। সো আমাদের আনসার কোনটা হবে, আমাদের আনসার এও হবে না, বিও হবে না, সিও হবে না, আমাদের ফ্যান্টাস্টিক ভাবে আনসার কি হয়ে যাবে ডি নাম্বারটা হয়ে যাবে, হাইড্রোক্সিল আয়ন সবার আগে চার্জ মুক্ত হতে যাবে। ওকে, ঠিক তার উল্টা যদি বলে কোনটা আগে চার্জ যুক্ত হতে যাবে তখন সক্রিয়তার সিরিজে যেটা আগে অবস্থান করবে অর্থাৎ নাইট্রেট আয়ন হয়ে যাবে। তখন বোঝা গেছে সবার বোঝা গেছে কিনা একটু ভাইকে বলো তো দেখি। চলেন আমরা নেক্সট কোশ্চেনে আবার জাম্প করব। নেক্সট কোশ্চেন বলেছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব মান কত, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান কত, এটা সবার পারা উচিত যে প্রমাণ তড়িৎদ্বার হাইড্রোজেন বিভবের মান কত। এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন এবং সবার এটা জানা একটা কোশ্চেন। সো সবাই একটু বলেন তো দেখি ভাইয়া যে প্রমাণ হাইড্রোজেন তো এর ক্ষেত্রে আমাদের কি হবে বিভবের মান কত হবে, সবাই একটুখানি বলেন তো দেখি যে ভাইয়া প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান কত। আচ্ছা দেখো আমি একটুখানি যদি তোমাদেরকে বলি যে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবের মান, যখন আমাদের সাধারণত কোনো একটি তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয়ে হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবকে আমাদের কি করা থাকে ভাইয়া হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবকে হাইড্রোজেন এর তড়িৎদ্বার বিভবের মানকে কি করা হয় ভাইয়া মানকে আমাদের স্ট্যান্ডার্ড মান হিসেবে 0.0 ভোল্ট হিসাবে ধরে নিয়ে আমাদের কি হয় ভাইয়া পরিমাপ করা হয়, ধরে নেওয়া হয় এবং এজন্য ওই তড়িৎদ্বার বিভবকে একটি প্রমাণ তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বা SHE একে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার ও বলা হয়। একে কি বলা হয় হাইড্রোজেন তড়িৎদ্বারকে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বলা হয়, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার ও বলা হয়, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। সো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের মান কত আসবে ভাইয়া যে 0 ভোল্ট আমাদের চলে আসবে, এখান থেকে অন্য কোনো মান কিন্তু আসবে না। সো সবাই একটু ভাইকে বলো এই তো জোস সবাই পেরে গেছে যে ভাই এটা 0 ভোল্ট হবে। ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন বলছে গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়। ভাই গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়, গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল ব্যবহার করা হয়, সবাই একটু বলো তো দেখি ভাইয়া গ্যাস ইলেকট্রোডে আমাদের কোন ধাতু যুগল আমরা ব্যবহার করব। গ্যাস ইলেকট্রোড যে রয়েছে এই গ্যাস ইলেকট্রোডে আমাদের কোন ধাতু যুগল ব্যবহার করব।
এখন দেখো আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রোড কিন্তু আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রোড আছে, বাট তার মধ্যে গ্যাস ইলেকট্রোড হচ্ছে এক ধরনের। এখন এই গ্যাস ইলেকট্রোডে আমাদের যে কাজটা করা হয় থেকে নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হয়। এই গ্যাস ইলেকট্রোড যা আছে না, এই গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল আমাদের ব্যবহার করা হবে, যে ইলেকট্রোডেই ব্যবহার করা হোক না কেন সেখানে আমাদের যে কাজটা করা হয় নিষ্ক্রিয় মৌল যেটা রয়েছে নিষ্ক্রিয় মৌলকে ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় মৌলকে আমাদের ব্যবহার করা হয়। অর্থাৎ গ্যাস ইলেকট্রোডে যাতে আমাদের কোনোভাবে কি হয় না, অন্য কোনো ধাতু যুগল আমাদের ব্যবহার করলে যাতে আমাদের বিক্রিয়া না করে, যার কারণে নিষ্ক্রিয় ধাতু সমূহ, যে নিষ্ক্রিয় মৌল না নিষ্ক্রিয় ধাতু সমূহ আমাদেরকে ব্যবহার করতে, নিষ্ক্রিয় ধাতু সমূহ ব্যবহার করতে। নিষ্ক্রিয় ধাতুর মধ্যে কারা কারা আছে, নিষ্ক্রিয় ধাতুর মধ্যে আছে প্লাটিনাম এবং গোল্ড, প্লাটিনাম এবং গোল্ড এই দুটাকেই আমাদের ব্যবহার করা হয়। সো ধাতু যুগল হবে আমাদের কোনটি, প্লাটিনাম আছে, বাট ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম তো হবে না, সো আমাদের ভ্যানাডিয়াম হবে না, যার কারণে ভ্যানাডিয়াম অপশন আমাদের বাদ। মার্কারি পারদ দিছে হবে না, তারপর মার্কারি অরাম ভাই পারদ দিছে, পারদ হবে না। এই যে ভাই দেখো আমাদের কি আছে, সি নাম্বার অপশন বা আমাদের গ নাম্বার অপশন হচ্ছে রাইট আনসার, যে ভাই এখানে গ্যাস ইলেকট্রোডের ক্ষেত্রে ধাতু যুগল আমাদের নিষ্ক্রিয় পরিবেশটা বজায় রাখার জন্য নিষ্ক্রিয় ধাতু সমূহ ব্যবহার করা হয় থেকে, কারণ এরা সহজে গ্যাসের সাথে বিক্রিয়া করে না। এদেরকে কেন ব্যবহার করা হয় থেকে, এই দুটাকে কেন ব্যবহার করা হচ্ছে, এরা সহজে গ্যাসের সাথে কি করে না, এরা সহজে গ্যাসের সাথে বিক্রিয়া করে না, এরা সহজে গ্যাসের সাথে বিক্রিয়া করে না। এরা সহজে গ্যাসের সাথে বিক্রিয়া করে না, যার কারণে কি হয় ভাই, যে এই গ্যাস ইলেকট্রোডে আমাদের এই ধাতু যুগলকে ব্যবহার করা হয়। ওকে, এই তো জোস, সবাই পেরে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন বলছে কোনটি জারণ বিজারণ অর্ধকোষ। এখন জারণ বিজারণ অর্ধকোষ, এখন জারণ বিজারণ অর্ধকোষ আমরা দেখব। এখন তার আগে আমার একটা কোশ্চেন, যে ভাইয়া জারণ বিজারণ অর্ধকোষ যে আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে গ্যাস অর্ধকোষ বা হচ্ছে ইলেকট্রোড আমরা দেখলাম। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া জারণ বিজারণ অর্ধকোষ, এখন জারণ বিজারণ অর্ধকোষটা কিরকম হবে। জারণ বিজারণ হচ্ছে কি, আমাদের যে বিষয়টা বোঝাবে সেটা হচ্ছে ভাই যে আমাদের জারণ পার্ট অথবা বিজারণ পার্ট এরকম একটা পার্ট থাকবে। এখন জারণ বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে ভাই জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ চেনার সহজ উপায় একটা আছে। সেই সহজ উপায় হচ্ছে একই ধাতুর দুটি ভিন্ন জারণ অবস্থা আয়নের দ্রবণের মধ্যে একটি নিষ্ক্রিয় ধাতু, এই যে আমাদের কি করতে হবে, যে একই ধাতু কি করতে হবে, একই ধাতু, এটা সহজে চেনার উপায় হচ্ছে একই ধাতু। আমি একটু লিখে দেই যে একই ধাতুর মানে একই রকমের ধাতুর, এই ধাতুটার যে কাজটা করতে হবে, একই ধাতুর দুটি ভিন্ন জারণ অবস্থায়, দুটি ভিন্ন জারণ অবস্থায়, দুটি ভিন্ন জারণ অবস্থায়, দুটি ভিন্ন জারণ অবস্থা রয়েছে, এই দুটি ভিন্ন জারণ অবস্থায় কি করতে হবে, আয়নের দ্রবণের মধ্যে একটি নিষ্ক্রিয় ধাতু, আয়নের দ্রবণের মধ্যে একটি নিষ্ক্রিয় ধাতু। এই নিষ্ক্রিয় ধাতুটা কারা কারা, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্লাটিনাম অথবা অরাম বা গোল্ড, এই দুটাকে কি করতে হবে, রাখতে হবে। রেখে কি করতে হবে, আয়নের দ্রবণের মধ্যে একটি নিষ্ক্রিয় ধাতু পাট ডুবিয়ে অর্ধকোষ গঠন করা হয়ে থাকে। এইটাকেই বলা হয় কি ভাই, আমাদের সেটাকেই বলা হয় থাকে যে ধাতু নিয়ে, জারণ বিজারণ অর্ধকোষ আমাদেরকে বলছে, তার মানে আমাকে ধাতু নিয়ে ডিল করতে হবে ভাই, অধাতু নিয়ে ডিল করলে হবে না। ক্লোরিন কি একটা, ক্লোরিন একটা কি অধাতু, ক্লোরিন একটা কি অধাতু, সো অধাতু হবে না, অধাতু হবে না। সিলভার হচ্ছে অধাতু, অধাতু হবে না। এবং আমাকে কি করতে হবে, যে ভাইয়া এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ধাতু হবে কিন্তু আমাদের কি করতে হবে, নিষ্ক্রিয় পরিবেশের জন্য প্লাটিনাম এবং অরাম আমাদের থাকতে হবে। এইখানের মধ্যে মার্কারি দিছে ভাই, মার্কারি তো আমাদের নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করে না, যার কারণে আমরা এই অপশনটাকে আমরা চুজ করতে পারছি না। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে আমাদের কি হবে, এই যে ভাই দেখেন আমাদের সুন্দর মতো এখানে আছে যে ভাই প্লাটিনাম যেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করছে এবং Ap2+ থেকে কি করছে, Ap3+, অর্থাৎ আমাদের কি হয়েছে, যে আরো একটা ইলেকট্রন ত্যাগ করেছে, মানে জারণ ঘটেছে। সো এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সবাই একটু ভাইকে বলো, সবাই এই প্রশ্নটুকু বুঝতে পারছো কিনা ভাই। এইগুলা কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই একটু ভাইকে বলো যে এখানে কোনো ডাউট আছে কিনা।
যে ভাইয়া দেখো এখানকার বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো, যে ভাইয়া দেখো কি বলছে, একই ধাতুর দুটি ভিন্ন জারণ অবস্থায়, যেমন দেখো আমাকে ধাতু নিতে হবে আগে, আমাদের ক্লোরিন কিন্তু ধাতু না, যদিও আমাদের এখানে কি আছে যে ভাই ইলেকট্রন কি করছে, যে এইখানের মধ্যে জারণ বিজারণ একটা দেখা গেছে ক্লোরিনের মধ্যে, বাট ওটা আমাদের অধাতু হয় থেকে আমাকে বলছে ধাতুর মধ্যে আমাকে ডিল করে দেখাইতে হবে। কারণ ধাতুর মধ্যে যদি ডিল করে দেখাইতে হয় তাহলে আমরা একটা দেখতেছি যে বিষয়টা, সেটা হচ্ছে কি ভাইয়া, যে ধাতুর মধ্যে আমরা যদি দেখি একটা বিষয়, যে দুটো ভিন্ন জারণ অবস্থায় আয়নের দ্রবণের মধ্যে একটি নিষ্ক্রিয় পরিবেশ আবার রাখতে হবে। কি করতে হবে? নিষ্ক্রিয় পরিবেশ রেখে এখান থেকে আমাদের কাজ করতে হবে। ওকে ওকে ভাইয়া, চলেন চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেনে আমরা জাম্প করব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, যে ভাইয়া সোডিয়াম এবং মার্কারি দেওয়া আছে, স্লাশ দিয়ে বলা আছে সোডিয়াম আয়ন অর্ধকোষটি কোন ধরনের অর্ধকোষ? অর্ধকোষটা আমাদের কোন ধরনের অর্ধকোষ? সবাই একটু বলো তো ভাইয়া, এটা কোন ধরনের অর্ধকোষ হয় থেকে? আমাদের কিন্তু অর্ধকোষ বিভিন্ন ধরনের আছে, যেমন ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, ধাতু ধাতব আয়ন। যে ভাইয়া ধাতু ধাতব আয়ন যে রয়েছে এটার অর্ধকোষ। এখন সোডিয়াম বা মার্কারি যে আছে এটা ধাতু ধাতব আয়ন যে আছে এটার অর্ধকোষ আমরা দেখব। এখন ধাতু ধাতুর আয়ন যে রয়েছে, ধাতু ধাতুর আয়ন এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, যে ভাইয়া ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ যে রয়েছে, এই ধাতু ধাতুর আয়ন অর্ধকোষের ক্ষেত্রে কি করতে হবে, যে একটি কোষে একটি ধাতুর তৈরি তার বা পাতকে ধাতুর লবণের দ্রবণে অর্থাৎ ধাতুটির আয়নের দ্রবণে নিমজ্জিত করে এর যে অর্ধকোষ পাওয়া যাবে, সে যেমন হচ্ছে জিঙ্ক থেকে কি করলাম, জিঙ্ক 2+ আমি নিলাম, তারপর আমি কি করলাম সিলভার থেকে সিলভার প্লাসে পরিণত করলাম, এরকম যে আছে এরকম বিষয়, অথবা আমরা বলতে পারি কপার থেকে কপার 2+, এটা হচ্ছে ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ হয়ে থাকে। এখন ধাতুর অ্যামালগাম, ধাতুর অ্যামালগাম যেটা আছে, ধাতুর অ্যামালগাম কোষ, ধাতুর অ্যামালগাম অ্যামালগাম এখন ধাতুর অ্যামালগাম অর্ধকোষ যে রয়েছে, ধাতুর অ্যামালগাম কোষ যে আছে, এই অ্যামালগাম যেটা আমরা এখানে দেখতেছি, এই অ্যামালগাম মানে মার্কারি যে রয়েছে, মার্কারি মাস্ট বি এখানে থাকতে হবে। এবং গ্যাস অর্ধকোষ যে আছে, গ্যাস অর্ধকোষও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখে ফেলেছিলাম, যেখানে আমাদের কি করতে হবে, যে গ্যাস অর্ধকোষের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গ্যাস অর্ধকোষের ক্ষেত্রে আমাদের নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য, এবং এখান থেকে করতে হবে হাইড্রোজেন থেকে যে কাজটা করতে পারি আমরা, যে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন আমরা পরিণত করতে পারি, এরকম এগুলোকে বলা যায় কি ভাই, গ্যাস অর্ধকোষ বলা যায়। অর্থাৎ গ্যাস জাতীয় পদার্থ থাকতে হবে, মানে হাইড্রোজেন থেকে আমাদের হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে। এবং ধাতুর অ্যামালগাম যে রয়েছে, ধাতুর অ্যামালগাম থেকে আমরা যে বিষয়টা দেখতে পারলাম সেটা হচ্ছে আমাদের, যে ভাইয়া আমাদের অ্যামালগামের মধ্যে মিশিয়ে এটা রাখতে হবে, অর্থাৎ মার্কারি বা পারদ এখানে থাকতে হবে। তারপরে হচ্ছে কি জারণ বিজারণ অর্ধকোষ যে রয়েছে, জারণ বিজারণ অর্ধকোষের পার্টও আমরা দেখে ফেলেছি, যে ভাই এখান থেকে আমরা কি করতে পারবো, কিছুক্ষণ আগে দেখলাম জারণ বিজারণ অর্ধকোষ, যেখানে হচ্ছে প্লাটিনাম থাকবে এবং ওই কি বলা হয় থেকে ওই ধাতু যে রয়েছে ধাতুর জারণ অবস্থা যে কোনো একটা দেখাইতে হবে, ধাতুর জারণ অবস্থা Fe2+ থেকে হচ্ছে কি আমাদের Fe3+ এ পরিণত হয়েছে, এরকম আমাদেরকে দেখাইতে হবে। সো এইগুলা পার্টি হচ্ছে আমাদের জারণ বিজারণ অর্ধকোষ এখান থেকে দেখতেছি। সো আমাদের যেহেতু অ্যামালগাম বা মার্কারি আছে, যার কারণে এটা কি হবে, ধাতুর অ্যামালগাম, ধাতুর আয়ন যে আছে, এটাই হবে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার, এখানকার এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। চলেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে ক্যারামেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়? ক্যারামেল যে রয়েছে, ক্যারামেল তড়িৎদ্বারে কোনটা ব্যবহার করা হয়? এখন ক্যারামেল যে রয়েছে, এই ক্যারামেলটা কোনটাকে বলা হয়? এই তড়িৎদ্বার যে রয়েছে, তড়িৎদ্বারের মধ্যে আমরা দেখলাম অ্যামালগাম এবং ক্যারামেল যে রয়েছে, ক্যারামেল কোনটাকে বলা হয় থেকে, সেটা হচ্ছে ক্যারামেল ইলেকট্রোড যে রয়েছে, ক্যারামেল ইলেকট্রোড নামে একটা ইলেকট্রোড আছে। যদি মার্কারি ডাইক্লোরাইড থেকে Hg2Cl2 এইটা যদি থাকে এবং এখান থেকে যদি ক্লোরিন উৎপন্ন হয়, সেটাকে বলা থাকে ক্যারামেল ইলেকট্রোড, ক্যারামেল ইলেকট্রোড বলা হয়। এই ক্যারামেল অর্থাৎ আমরা ট্রোড বলতেছি, এখন ক্যারামেল ইলেকট্রোড যে আছে, এই ক্যারামেল ইলেকট্রোড অর্থাৎ Hg2Cl2 এটাকে বলা হবে আমাদের কি ভাইয়া, ক্যারামেল বলা। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা আমাদের হবে না। ম্যাঙ্গানাস ডাই অক্সাইড যেটা একটা প্রভাবক হিসেবে কাজ করে, এটাও আমাদের হচ্ছে না। মার্কারি ক্লোরাইড এটাও আমাদের হবে না। ডাই মার্কারি ক্লোরাইড কে আমরা কি বলতে পারবো ভাইয়া, বলতে পারবো ক্যারামেল। Hg2Cl2 এটাকে বলা হচ্ছে আমাদের কি ভাইয়া, ক্যারামেল। এটাকে কি বলা যায়, ক্যারামেল। সো সবাই একটু ভাইকে বলো যে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা। এটা একটা হচ্ছে মুখস্থ টাইপ কোশ্চেন, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারার কথা।
ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন আবার চলে যাই। বলছে কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা বিষয় দেখাই দিয়েছিলাম, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক, প্রাইমারির অর্থ হচ্ছে মুখ্য, প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বা এটাকেই বলা হয় কি ভাই আপনাদের, এইটাকেই বলা হয় মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার বা এটাকেই বলা হয় কি, প্রাইমারি অর্থ হচ্ছে মুখ্য, প্রাইমারি কুণ্ডলী সেকেন্ডারি কুণ্ডলী পড়েন নাই, সেটা হচ্ছে কি মুখ্য, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। সো এই দেখেন মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা হবে আমাদের ভাইয়া, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে আমাদের এইটা, এই যে ভাই এটা হচ্ছে মুখ্য নির্দেশক। অর্থাৎ কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হবে, সবাই একটু আনসার করেন দেখি। মুখ্য পরমাণু হাইড্রোজেন তড়িৎদ্বারকে কি বলা হয়, পরমাণু হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমাদের বলা হবে কি ভাইয়া, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, এটাকেই বলা হবে আমাদের মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। এবং ক্যারামেল তড়িৎদ্বার যেটা আছে Hg2Cl2, এটা আমরা দেখেছি Hg2Cl2 এবং এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয় ক্যারামেল ইলেকট্রন। এবং গ্লাস এর তড়িৎদ্বার যেটা আছে ক্যাডমিয়াম তড়িৎদ্বার, এগুলো আমাদের নাই। সো মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা হবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি, নেক্সট কোশ্চেনে আবার জাম্প করি। দেখেন কি বলছে, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। আবার সেম কোশ্চেন, যে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কি হবে চলে আসে। দেখেন ভাই মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বা প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার এগুলো কিন্তু সেম ক্যাটাগরির কোশ্চেন, সেম ক্যাটাগরির কোশ্চেন। সো একটুখানি বলেন ভাই এটা আমাদের আনসার কি হবে, এটার আনসার কি হবে, সবাই একটু বলেন দেখি। এটার আনসার আমাদের সেম ভাবে কি হয়ে যাবে ভাইয়া, হাইড্রোজেন যে আছে হাইড্রোজেন তড়িৎদ্বারকে বলবো কি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। আর তাছাড়া ক্যালামেল, গ্যাস তড়িৎদ্বার, জারণ বিজারণ তড়িৎদ্বার, এগুলো আমরা সবে দেখে ফেলেছি। ওকে, জোস জোস, সবাই পেরে গেছে। চলো নেক্সট কোশ্চেনে জাম্প করি, নেক্সট কোশ্চেন কি বলছে, যে অর্ধকোষগুলোর মধ্যে কোনটি অ্যানোড হিসাবে ক্রিয়া করবে। ভাই অ্যানোড হিসাবে কোনটা ক্রিয়া করবে, আমরা জানি যে ভাই অ্যানোড হিসাবে যদি কোনো কিছু একটা ক্রিয়া করতে হয় সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, অ্যানোডের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজে যে যত উপরে অবস্থান করবে সে অ্যানোড হিসেবে কাজ করবে। অর্থাৎ সক্রিয়তা সিরিজে যে যত উপরে অবস্থান করবে, সক্রিয়তা সিরিজে যার অবস্থান উপরে সে অ্যানোড হিসেবে কাজ করবে। সে কি করবে, অ্যানোড হিসাবে কাজ করবে, সে অ্যানোড হিসেবে কাজ করবে। সক্রিয়তা সিরিজে যে যত উপরে আছে সে অ্যানোড হিসাবে কি করবে, অ্যানোড হিসাবে কাজ করবে। সো এখান থেকে আমরা যদি দেখি একটুখানি সক্রিয়তা সিরিজের বিষয়টা, সেটা হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড। সো এখান থেকে দেখেন সক্রিয়তা সিরিজে কে অবস্থান করতেছে উপরে, জিঙ্ক না, ম্যাগনেসিয়াম। এই যে ভাই দেখেন ম্যাগনেসিয়াম আমাদের সক্রিয় সিরিজে এর উপরে অবস্থান করতেছে, যার কারণে এটা অ্যানোড হিসেবে এখানে কাজ করে। বোঝা গেছে আমার কথা, ওকে, এই যে জোস, সবাই পেরে গেছে যে ভাই 20 নম্বরের বি হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে জাম্প করি। নিচের কোনটি অ্যানোড হিসেবে কাজ করে, এখানেও বলা আছে সেম ধাঁচের কোশ্চেন, এগুলো কিন্তু বারবার চলে আসে, আমি এখানে রেখে দিয়েছি। এটা হচ্ছে গ্যাস ইলেকট্রোড বা গ্যাস তড়িৎদ্বার। সো এখানে আমরা কি করব, যে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে এটা কিন্তু সবার পারা উচিত, কারণ আমি এই টাইপের জিনিস আপনাকে কিছুক্ষণ আগেই দেখাই দিলাম। সো এটা আনসার করেন দেখি, এটার আনসার সবাই করেন। এটা কিন্তু সবার পারা উচিত, না পারলে মাইর দিব। সবাই একটু এটার আনসার করেন যে ভাই এটার আমাদের আনসার কি হবে। এটা কিন্তু সবার পারা উচিত যে ভাইয়া এটা কিন্তু খুবই ইজি জিনিস, এটা না পারলে কিন্তু হবে না, কারণ আমি তোমাদেরকে এত কষ্ট করে শিখাচ্ছি, যদি না পারেন তাহলে এটা খুবই হতাশাজনক বিষয় হয়ে যাবে। এই তো দেখি সবাই আনসার দেন, যারা আছেন সবাই আনসার দেন দ্রুত। আচ্ছা দেখেন এখান থেকে আমরা বলছিলাম যে সক্রিয়তা সিরিজে যে যত উপরে অবস্থান করবে সে অ্যানোড হিসেবে কাজ করবে। আমরা কি জানি, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড। ভাই বারবার লেখেন তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে থাকতেছে। সো আমরা দেখতেছি সিলভার হচ্ছে অনেক শেষের দিকে অবস্থান করতেছে, হাইড্রোজেন অনেক শেষের দিকে অবস্থান করে থেকে আয়রন আর জিঙ্কের মধ্যে লাগছে, আয়রন আর
জিঙ্কের মধ্যে লাগছে খেলা। সো আয়রনের উপরে জিঙ্ক অবস্থান করতেছে, যার কারণে জিঙ্ক হবে আমাদের আনসার। জিঙ্ক হবে আমাদের আনসার। ওকে, জিঙ্ক হবে আমাদের আনসার। সো সি নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। বুঝা গেছে? এই তো পোলাপান সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। ওকে জোস। চলো নেক্সটে জাম্প করবো। বলছে লবণ সেতুতে নিচের কোনটি দ্রবণ ব্যবহার করা যায়? লবণ সেতুতে অর্থাৎ আমরা যখন হচ্ছে কি করে থাকি ভাইয়া, গালভানিক কোষ ব্যবহার করা হয়। এই গালভানিক কোষে আমাদের যে কাজটা করা হয় থাকে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। এইখানের মধ্যে লবণ সেতু ব্যবহার করা হয়। এখন এই লবণ সেতুতে আমাদের কি করা হচ্ছে, লবণ সেতুতে আমাদের কোনটা ব্যবহার করা হবে দ্রবণ আমাদের, সেইটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ভাইয়া। লবণ সেতুতে কোনটার দ্রবণ আমাদের ব্যবহার করা হবে? সো দেখি সবাই একটু আনসার করেন, দেখি যে ভাইয়া আমাদের লবণ সেতুতে কোনটা আমাদের ব্যবহার করা হয়। একটুখানি সবাই দেখি আনসার করেন দেখি। এবং সাধারণত কোষে দুটি তড়িৎদ্বার বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে দুটি পাত্রে নিয়ে পাত্রদ্বয়কে দ্রবণকে পরোক্ষভাবে লবণ সেতু আমাদের কি হয় মাধ্যমে সংযোজন করা হলে তরল সংযোগ বিভবের ন্যূনতম মানে হ্রাস পায়। এই কারণে কিন্তু আমাদের লবণ সেতুটা ব্যবহার করা হয়। এবং এই লবণ সেতুতে আমাদের কি হয় অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, তারপর পটাশিয়াম নাইট্রেট এর দ্রবণ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। সো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমাদের ব্যবহার করা হয় না। সোডিয়াম ক্লোরাইডের লবণও আমাদের ব্যবহার করা হয় না, এবং এটাও ব্যবহার করা হয়। সো আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হচ্ছে? পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সবার পারা উচিত। এই তো জোস, সবাই পেরে গেছে। সো চলেন নেক্সটে জাম দেব। যে ফুয়েল সেলে কোনটি তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়? ফুয়েল সেলে আমাদের কোনটি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? ফুয়েল সেল যে রয়েছে, ফুয়েল সেলে আমাদের কোনটি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? সো এটার একটু আনসার করেন তো দেখি সবাই, যে ভাইয়া ফুয়েল সেলে কোনটি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়? ফুয়েল সেলে প্লাটিনাম ধাতু বা প্লাটিনামের প্রলেপজিত পাত তড়িৎদ্বার হিসেবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে প্লাটিনাম যে রয়েছে, প্লাটিনামের পাত আমাদের ব্যবহার করা হয়। এটা একটা মুখস্থ টাইপ কোশ্চেন, এই কারণে আমি আপনাদেরকে আনসার করে দিলাম যে ফুয়েল সেলে প্লাটিনামের পাত, ফুয়েল সেলে আমাদের যে কাজটা করা থাকে প্লাটিনামের পাত অথবা প্রলেপ, প্লাটিনামের পাত অথবা প্রলেপ ব্যবহার করা যায়। ওকে, সো চলেন নেক্সটে বলছে আপনাদের এই যে ভাই দেখেন এইখানে আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং অ্যাকোয়াস সলিউশন যেখান থেকে লবণ সেতু দেওয়া আছে, এবং কপার 2+ থেকে কপার আমাদের কি করেছে, যে ইলেকট্রন গ্রহণ করেছে, যার মানে আমাদের কি করেছে, বিজারণ ঘটেছে। কোনটির ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া? যে আমরা জানি অ্যানোডে জারণ, ক্যাথোডে কি হয় বিজারণ। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, মানে সো অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। এখন ক্যাথোডে বলছে, ক্যাথোডে বিজারণ মানে কি? বিজারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করা না। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ মানে কি? আমাদের ইলেকট্রন কি করবে? এটা তো ত্যাগ করছে রে ভাই, এটা তো ত্যাগ করছে, যার কারণে এটা আমাদের হবে না। ত্যাগ করছে না, মানে এটা আমাদের জারণ ঘটেছে, এটা জারণ। আর এখানে আমাদের কি ঘটেছে, যে ভাই অ্যানোডে তো আবার কি করতে পারবে না, যে ভাই সরি ক্যাথোডে তো আবার এইটা আমাদের ঘটতে পারবে না। কারণ কি, যে এখানে আমাদের কি করছে, গ্রহণ দেখাচ্ছে, বাট এটা আবার কি হচ্ছে, এটা ঘটবে অ্যানোডে, আমাদের আবার ক্যাথোডে ঘটবে না, ক্যাথোডে ঘটতে পারবে না। সো আমাদের এখান থেকে দেখতেছি যে এই দুটো অপশন আমাদের হওয়ার কোনো চান্স বা সুযোগ নেই। তারপর কপার এখানে কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। ভাই ত্যাগ তো করবে না ক্যাথোডে, এখানে গ্রহণ করবে, যার কারণে এই অপশনটা হবে না। সুন্দর মতো কাঙ্ক্ষিত হবে আমাদের কি হবে, যে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। ওকে, বি নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বি নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, যারা পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে ভাই আমাদের এইটার পোর্শন আমাদের ক্লিয়ার, এই পোর্শনটা আমাদের ক্লিয়ার। সো চলেন আমরা নেক্সট কোশ্চেন আবার জাম্প করি। নেক্সট কোশ্চেন আমাদের বলছে কোষের ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয়ের সূত্র কি? ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয়ের সূত্র কোনটি, সেটা আপনাদের কাছ থেকে জানতে চেয়েছে। এখন দেখেন ইনার্ট সেল যে রয়েছে, ইনার্ট সেলের ক্ষেত্রে আমরা তিনটা সূত্র বেসিক্যালি জানি। সেটা হচ্ছে একটুখানি দেখেন ভাইয়া, তিনটা সূত্র আমি একটুখানি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যে ভাইয়া যদি আমাদের কি হয় ই সেলের ক্ষেত্রে ই কি হয় অ্যানোড, এই অ্যানোডে যদি কি থাকে অক্সিডেশন অর্থাৎ জারণ ঘটে থাকে, এবং ক্যাথোডে আমাদের কি ঘটবে ভাইয়া, ক্যাথোডে আমাদের বিজারণ ঘটবে, রেডক্স, তাহলে আমাদের প্লাস দিতে পারবো। আর যদি কি হয় অ্যানোডে অক্সিডেশন মানে অ্যানোডে জারণ, আর মাইনাস কি হবে, ক্যাথোডে কি হবে, ক্যাথোডে আমাদের জারণ দেখায়, তারপর হচ্ছে ই ক্যাথোড যে রয়েছে, ক্যাথোড দিলাম,
ক্যাথোডে যদি বি জারণ দেখায় মাইনাস, এই অ্যানোডে আমাদের কি দেখাইলো বি জারণ, অ্যানোডে বি জারণ। ওকে, অ্যানোডে কি করাইলো বি জারণ দেখ। এই তিনটা আমাদের বেসিক্যালি সূত্র হয় দিয়ে। সো আমাদের এখান থেকে আমরা দেখতেছি এই তিনটা যদি সূত্র হয় তাহলে আমাদের আনসার কোনটা হবে? সবাই একটু বলো তো দেখি ভাই, আমাদের আনসার কোনটা হবে? এই যে ভাই দেখো, অ্যানোডে জারণ এবং ক্যাথোডেও জারণ, কিন্তু এখানে মাসে মাইনাস, যার কারণে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক নাম্বারটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ক নাম্বারটাই কাঙ্ক্ষিত আনসার। আর বাকিগুলার প্রশ্নের মধ্যে দেখো আমাদের ভুল দেওয়া আছে যে ভাই অ্যানোডে জারণ, অ্যানোডে জারণ, ভাই এখানে দুটোর ক্ষেত্রে জারণ হলে তো আমাদের এই যে জারণ জারণ হলে মাইনাস হবে, অ্যানোড হবে আগে। সো অ্যানোড অ্যানোড, এখানেও অ্যানোড দিছে এখানেও অ্যানোড দিছে, দুইটাই অ্যানোড দিছে, দুইটাই তো অ্যানোড না, দুইটাই অ্যানোড না, দুইটাই অ্যানোড হতে পারবে না, এখানেও অ্যানোড দিছে এখানেও অ্যানোড দিছে। সো এটা ভুল। অ্যানোডে অ্যানোডে রেডক্স, অ্যানোডে রেডক্স, দুইটার ক্ষেত্রে রেডক্স দিচ্ছে, বাট এইখানের মধ্যে বিজারণ রেডক্স রেডক্স যদি দেয় তাহলে আগে হবে ক্যাথোড, এখানে যদি ক্যাথোড দিত তাহলে হইতো ক্যাথোড, বাট এখানে ক্যাথোড দেয়, যখন এই অপশন হচ্ছে না, এই অপশন হচ্ছে না, এই অপশন হচ্ছে না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়ার আগে এই তো আমাদের ভাইয়া এখান থেকে আমাদের যেগুলো কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলো আমরা কি করেছি, শেষ করে ফেলেছি। এই কোশ্চেন যে কোশ্চেনগুলো আমাদের ছিল সব কোশ্চেন আমরা শেষ করে ফেলেছি। বাট আমি আপনাদেরকে একটা কোশ্চেন জাস্ট দেখাবো, একটুখানি ওয়েট করেন আপনারা। একটা কোশ্চেন হয়তো বা একটুখানি মিস্টেক হয়ে যাওয়ার কথা, আমি একটা কোশ্চেন আপনাদেরকে দেখাবো, একটুখানি ওয়েট করেন আপনারা। একটুখানি ওয়েট ভাইয়েরা, আমি একটা কোশ্চেন আপনাদেরকে দেখাবো। অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স যে আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের অর্থাৎ ই এর মান নির্ণয়, ই এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটুখানি ওয়েট করেন। একটুখানি দাঁড়ান আপনারা, একটুখানি দাঁড়ান, আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে একটা দেখাবো কোশ্চেন। তড়িৎ রসায়ন, একটুখানি ভাইয়ারা ওয়েট। যেমন যদি আপনাদেরকে এরকম দেওয়া থাকে, দেখেন যদি এরকম কোশ্চেন থাকে, একটা বিষয় আমার হচ্ছে এখানে বাদ গেছে, একটুখানি দেখেন, সেটা হচ্ছে যদি এরকম করে দেওয়া থাকে যে ভাইয়া ম্যাঙ্গানাস সালফেট এর দ্রবণ নিলাম, নেওয়ার ফলে এখান থেকে বলা আছে যে ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ 2 প্লাসে পরিণত হয়েছে, যেখানে ই নট এর মান দেওয়া আছে যে ভাইয়া প্লাস 1.18 ভোল্ট, এবং এইখানের মধ্যে টিন থেকে কি হয়েছে ভাইয়া টিন 2 প্লাসে পরিণত হয়েছে, ই নট এর মান দেওয়া আছে 0.137 এত ভোল্ট। এখন এখান থেকে তোমাকে বলছে ইএমএফ এর মান কত, ই নট সেল এর মান কত। ভাই এরকম যদি এটার ক্ষেত্রে আমরা দেখতেছি, এটার ক্ষেত্রে কি আছে ভাইয়া, যে দুইটার ক্ষেত্রে জারণ ঘটা আছে, দুইটার ক্ষেত্রে জারণ মান দেওয়া আছে, দুইটার ক্ষেত্রে কি দেওয়া আছে জারণ মান দেওয়া আছে, অথবা দুইটার ক্ষেত্রে বিজারণ মান যদি দেওয়া থাকতো তখন তুমি যে কাজটা করতে সেটা হচ্ছে জাস্ট বড় মান মাইনাস ছোট মান করবা, সেটা পজিটিভ নেগেটিভ ধরে। সো এখানে আমরা দেখতেছি বড় মান কোনটা হবে ভাইয়া, বড় মান হচ্ছে আমাদের এইটা যে 1.18 মাইনাস 0.137, ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে। ওকে, এটাই ছিল আমাদের আজকের এই প্রশ্নের মধ্যে। আচ্ছা ভাইয়া দেখো, সিকিউ হচ্ছে যারা আমাদের পেইড ব্যাচের মধ্যে আছে তাদেরকে আমরা হচ্ছে সিকিউ হচ্ছে সাজেশন আকারে দিয়ে দিব, কারণ ভাই এই এমসিকিউ গুলা এমন ভাবে ভাই তোমাদেরকে সমাধান করা হয়েছে যেখানে সিকিউ পার্টও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং যারা আমাদের এই কোর্সে এনরোল করেছো তোমরা হয়তো বা জানো যে ভাই আমরা হচ্ছে তোমাদেরকে আমাদের ইতিমধ্যে হচ্ছে রসায়ন সেকেন্ড পেপার আপলোড হয়ে গেছে, ফার্স্ট পেপার কাল পরশুর মধ্যে আমি আপলোড করে দিব। ক খ এর সাজেশন এবং হচ্ছে তোমাদের যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে সিকিউ এর ক্ষেত্রে ভাই আমাদের যেগুলো কোশ্চেন বারবার চলে আসে সেগুলো অ্যানালাইসিস করে আমাদের কিন্তু তোমাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করছে, এবং ঠিক ওখান থেকেই তোমাদের কোশ্চেনগুলো চলে আসবে। ওকে, এবং তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো, তোমাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো।
এবং কোশ্চেন না থাকলে সেটাও জানাও আমাকে, এবং তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত ভাইকে বলো। একটু দ্রুত ভাইয়াকে জানাও। ওকে ওকে ভাইয়ারা, একটু দ্রুত সবাই রেসপন্স করো আমার সাথে যে ভাইয়া তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা। লাস্ট পর্যন্ত একটু লেগে থাকো, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আশা করতেছি তোমাদের কারো কোনো কোশ্চেন নাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।